সুহেল ভাই, নিশাত আপু আছেন লাইনে? জি ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কন্টেন্ট রাইট করছেন? না, কন্টেন্ট রাইট করি নাই এখনো। করবো ইনশাল্লাহ। আজকে দেখি করতে পারি কি। এই যে এসইও কন্টেন্টের মধ্যে আপনি ওই কেজিআর দিয়ে কি করবেন? তো কিওয়ার্ড, যেটা আপনি যেই কন্টেন্টই লেখেন না কেন, তার আগে কিওয়ার্ড একটা নিতে হবে না, মেইন কিওয়ার্ড। তো এই এই জন্য এমনি আর কি কেজিআর এর কোনো হ্যাঁ, এই জন্য। ইনফরমেশন কন্টেন্টে বসাবেন না। না, কেজিআর কিন্তু কিওয়ার্ড তো, মেইন কিওয়ার্ড তো একটা লাগবে, সেজন্য আর কি, ওটা হুম। রিসার্চ করার জন্য কেজিআর আর এই দরকার। যে যেটা আপনার হ্যাঁ, টাইটেলটার জন্য ওই যে এমএসজির সাথে আর জানি কোনটা ভাগ দিলে তো এটা কেজিআর আপনি বের অল হয়ে ইন যায়। টাইটেল, অল ইন টাইটেলকে হ্যাঁ, হচ্ছে এমএসজি অনলি দিয়ে টাইটেল। ভাগ। হুম। নাহলে এমনি তো হচ্ছে যে খুঁজতে গেলে হচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে না। কিওয়ার্ড ডিফিকাল্টি তো অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে কেজিআর হ্যাঁ। দিলেই হ্যালো, ভালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার কি অবস্থা? বাকিদের মজুমদার ভাই কেমন আছেন? এই তো ভাই, আচ্ছা, আপনি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? এই তো আপনাদের গ্রামে, রা- রামপুতে। কক্স আমি কক্সবাজার যাচ্ছে উনি। আমি তো হুম। কক্সবাজার থেকে চলে আসলাম গতকাল রাতে।
ভিডিওটা দেখতেছি এখন, ওই যে ভিডিওটা দেখা হয় নাই তো, এটা হ্যাঁ, দেখতেছি, এই জন্য কথা বলতেছি না এতক্ষণ। আপনারা বলছিলাম না ওই যে আপনাদের ওইখানে কিছু ওই যে জিনিস ভিডিও করে গ্রুপে দিতে, ইয়ে দেখবো। বুঝি নাই। আপনাকে বলছিলাম যে আপনাদের ওই যে কক্সবাজার বা আপনাদের প্রোগ্রামের ইয়ে কিছু ভিডিও করে তারপরে যদি গ্রুপে দিতেন তাহলে আমরা দেখতাম। ভিডিও করে আর সময় তো পাই নাই। এত আমি ব্যস্ত ঘুরতেও ছিলাম। পারি নাই, বাসা থেকে বেরই হতে পারি নাই। আর ভিডিও করতে গেছে আপনার সারাদিন লাগে নাকি? অল্প না না, অল্প খারাপ সময় শর্ট খারাপ লাগে না, ভিডিও। ওই যে বাসা থেকে বের হওয়ার জন্য সময় পাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ। তারপর কি অবস্থা বলেন? অফিস তো মোটামুটি আমাদের কমপ্লিট, না? ম্যাম কে জানে হাসতেছে, গোপনে গোপনে কে জিজ্ঞেস করেন এটা? ম্যাম আমাদের ফাইনাল এক্সাম কি আমাদের সব ক্লাস শেষ হওয়ার পরে হবে? জি জি, সবগুলো শেষ হওয়ার পরে না হলে যেটা হয় মাঝখানে নিয়ে নেওয়া যায়। কারণ যে টপিকগুলোর উপর এক্সাম হবে সেই টপিকগুলোতে মোটামুটি কাভার হয়ে গেছে। তো যেটা হয় যে যে ক্লাসগুলো কন্টিনিউ থাকে ক্লাস টাইমটাতে দেখা যায় যে অনেকে মনোযোগ রাখতে পারে না, অ্যাসাইনমেন্ট করতে পারে না, অনেক এক্সকিউজ থাকে, এই কারণে আহ, আপনাদের কোর্স শেষ হোক তারপরে নিব ওই এক্সামটা, তারপর ম্যাম গ্যাপ আমার একটা গ্যাপ থাকবে। কোয়েশ্চেন ছিল, আমাদের যে ফার্স্ট হুম। এক্সামটা হয়েছে ওই টপিকগুলো বাদ দিয়ে যেগুলো পরের গুলা, যে ইউটিউব তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, এগুলো থেকে কি কোয়েশ্চেন আসবে? জি জি, সোশ্যাল মিডিয়া থেকে আসবে না কিছু। সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মিডিয়া। সোশ্যাল মিডিয়ার পার্ট শেষ। সোশ্যাল মিডিয়ার আপনাদের যথেষ্ট প্র্যাকটিস হয়েছে, যে বিষয়গুলো দেওয়া হয়েছে এটাই এনাফ। আপনাদের ওই যে এসইও সেকশন থেকে আসবে, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, এগুলো থেকে আসবে। কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং আর এই দুটো, ওয়েবসাইট থেকে। হ্যাঁ এই দুটো থাকবে। ওকে। এই দুটো মাস থাকবে, একদম ফুল প্রসেস থাকবে আর কি। কিওয়ার্ড রিসার্চের যে A to Z প্রসেস, মানে একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে ক্লায়েন্ট নিশ দিবে, সে নিশের উপর বেস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে রাইট কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, দেন ওইটার উপর আপনার এসইও অপটিমাইজড কন্টেন্ট রাইট করতে হবে, মানে A to Z প্রসেসটা থাকবে। জি, থ্যাংক ইউ বলে ম্যাম। দিব, ওগুলো বলে দিব, আর সময় হোক আস্তে আস্তে বলে দিব ওগুলো। ওয়েলকাম। ওকে, তো আমাদের থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? আমাদের প্রিভিয়াস বিষয়গুলো থেকে আজকে উপস্থিতি কম দেখা যাচ্ছে। লাস্ট ক্লাস লাস্ট ক্লাস থেকে কোনো প্রশ্ন না, যেটা ওই যে সাবমিশনের যে ব্যাপারটা ছিল ওইখান থেকে কোনো প্রশ্ন না। কোনটা? সাবমিশন? হ্যাঁ, মানে সাবমিশনের যেই ক্লাসটা ছিল ওইখান থেকে কোনো প্রশ্ন নাই। আমাদের যেটা লাস্ট ক্লাস ছিল ওটা তো থিওরিটিক্যাল ছিল, ওইখান থেকে খুব একটা প্রশ্ন নাই। আর যেটা ছিল এটা হলো আপনার পিডিএফ। হ্যাঁ, পিডিএফ এর যেই ফরম্যাটটা, এটা হলো আমি যে কোনো একটা ডক ফাইলে যে কোনো একটা আমি রাইট করবো, যে কোনো একটা বিষয়ের উপরে হ্যাঁ, আগে রাইট করে কন্টেন্টটা আগে রেডি করবেন। আচ্ছা করে তারপরে এটা আমি ওই যে সেভ অ্যাজ এ যাওয়ার পরে ওই যে পিডিএফ এ দিয়ে দিলে এইটাই পিডিএফ ফাইল হয়ে গেল। জি, এরপর আর কিছু না। আপনি আপনি আমি যদি আবার আপনি যদি ডক ফাইলে দেন তাহলে ওই ডক ফাইলটা পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। যদি ক্যানভাতে করেন, একটু ডিজাইন ডিজাইন করে ইমেজ টিমেজ আপলোড করে, সেটা ক্যানভা থেকে করতে হবে। এইটাই আমি আবার ভাবতেছি যে ওই যে আপনার ওইখানে একটা রাইট করব, তারপরে মনে করেন যে ওই যে পিডিএফ এর আরেকটা ফরমেশন থাকবে, ওইখান থেকে আয়না বিশাল একটা ঝামেলা লাগে। কিন্তু এটা লিখা যে ডাইরেক্ট ওই যে পিডিএফ এর ফরম্যাট যে করার পরে যেটা যে কাজ কোনো শেষ, টেক্সটই তো আমাদের এটা পিডিএফ বুঝি না। করতে পারবো, যেমন এখানেও তো পিডিএফ ফরম্যাট আছে, তাই না? ব্যাক দিয়ে দিলাম। আমরা নিচে এই আপনি যে ক্লাস এই ফাইলটাও তো আমরা ওই যে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, এক্সেল ফাইলটা, যেটা প্রিন্টেবল হবে, তাই না? একটু কিন্তু দেখান তো একটু। এই যে এখানে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোডে যে শেষ। ফাইল থেকে ডাউনলোড আসলে এই যে এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হলো। তো আমরা যে কোনো কিছু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, গুগল ডক, এক্সেল, এটা কোনো বিষয় না। কিন্তু যখন আমরা ফোরাম পিডিএফ সাবমিশন সাইটে এটা যখন আমরা হচ্ছে
পোস্ট করে থাকি, তখন একটু ডিজাইন করে দিলে আপনার দেখা যায় সেটা ভিউ বাড়বে, ভিউ আসবে সেই পিডিএফ এর উপরে, যেমন অন্যরা দিচ্ছে যেরকম ভাবে আমরা ক্যানভাতে যেমন ডিজাইন গুলো রেডি করি, ইনফোগ্রাফিক বা যেই লেখাগুলোতে একটু মানে তথ্যবহুল যেই ডিজাইন গুলো হয়, সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে আমরা পিডিএফ সাবমিশন সাইটে আপলোড করে দিতে পারবো। হ্যাঁ, দুটো প্রসেসেই করতে পারেন, ওখানে একটু খাটনি হবে, ক্যানভাতে একটু ডিজাইন করা লাগবে, ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। আর এমনি ডক মানে ফাইলে আপনি দিলে তো বলতেছেন যে ওই যে আমি ক্যানভা থেকে ওই ওই পিডিএফ যেটা মানে মানে ফরম্যাট, ওইটা আমি প্রথমে ওই টেমপ্লেটটা নিব, নেওয়ার পরে আমি ওই যে আপলোডে যায় এই যে এই পিডিএফ এর যে ফাইলের এইটা আমি ওই যে ডিজাইনটা ওই যে আগের গুলি যেভাবে করতাম জি, এইভাবেই ডিজাইন তো করে আমরা দেবো যেভাবে করি সেম। ইউজুয়ালি সেটাই হবে। আপনারা যে কোনো একটা পিডিএফ সাবমিশন, আমি যেটাতে গিয়েছিলাম সেটাতেই যাবেন, সেটাতে তো আপনার ওই আপলোডার সিস্টেম গুলা অ্যাপ্লাই করা যায় অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই। সো ওগুলা এক্সপ্লোর আচ্ছা করবেন, মিনিমাম 2-3টাতে করে অ্যাকাউন্ট খুলবেন, পিডিএফ সাবমিশন সাইট 3টাতে সাইন আপ করে রাখেন। তারপরে হচ্ছে ফোরাম সাবমিশনের জন্য 3টা আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফোরামে আপনি সাইন আপ হয়ে থাকেন, তাহলে আপনার এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবেন। এগুলোতে সাইন আপ হতে হবে, ডোমেন অথরিটি দেখে দেখে সাইন আপ হয়ে যাবেন। তারপরে কুয়োরাতে আর যে অ্যাকাউন্ট খুলবেন, কুয়োরাতেও অ্যাকাউন্ট থাকতে হবে, নিজের মার্কেটিং করতে পারবেন কুয়োরাতে। কোরা বলতেছেন যে কোরাতে অ্যাকাউন্ট খুলতে, তারপরে যে ফোরাম সাইটে 4-5টাতে মানে খুলে রাখতে। 4-5টা হ্যাঁ বলতে আমি মিনিমাম দুটোতে করে সাইন আপ করে ওখানে কিছু নিজের পার্সোনাল অ্যাক্টিভিটি যদি করেন তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবেন। কারণ যে কোনো জিনিস আচ্ছা আসলে প্র্যাকটিস ওভাবে না করতে পারলে আসলে জিনিসগুলো অনেক জটিল মনে হয়ে থাকে, এবং জটিল আচ্ছা হয়েই থাকবে যদি প্র্যাকটিস হুম, করতে না পারেন। আচ্ছা আর ওই যে বুক মার্কিং এর যে ব্যাপারটা, বুক মার্কিং এর কি আমাদের ইয়াতে থাকবে, এক্সামে থাকবে? না না, এগুলো থাকবে না। আচ্ছা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই, ফ্যামিলি, বেবিরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। ছোট ছেলের সিকনেসটা এখনো কাটে নাই, তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন বেটার। আর মিস হলো হুম। একটা কোশ্চেন ছিল, সেটা হলো হুম। যে মিস ওই পিকজেল সেটআপ যেটা, এগুলো কি এক্সামে থাকবে? পিকজেল সেটআপ? না না, আসলে এক্সামে এমন বিষয়গুলাই মূল্যায়ন করা হবে যে জিনিসগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি ঠিকঠাক ভাবে মূল্যায়ন করতে পারবো। যেমন পিক্সেল সেটআপটা পারবেন, ভিডিও দেখে দেখে স্টেপ পারবেন, অ্যাসাইনমেন্ট যারা দিয়েছেন আমি অ্যাসাইনমেন্টে দেখেছি আপনাদের সেটআপটা হয়েছে, তো এই ধরনের বিষয়গুলো থাকবেন। ওয়ান টাইম প্রসেস, এই প্রসেসগুলো থাকবে না। ওয়ান পেজ এগুলো, এসইও এগুলো থাকবে? হ্যাঁ, যেগুলো কমনলি যেগুলো নিয়ে বেশি কাজ হয় সেগুলোই থাকবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমাদের কোনো আর কারো তেমন কোনো কোশ্চেন নেই আই থিঙ্ক, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আমাদের টেকনিক্যাল এসইও তে আজকে চলে যাব। টেকনিক্যাল এসইও সম্পর্কে আমাদের অল্প কিছু ধারণা ছিল, এসইও ওভারভিউ ক্লাসে আমরা জেনেছিলাম, তাই না? এসইও ওভারভিউ ক্লাসে কিছুটা জেনেছিলাম, সো আজকে আরেকটু ডিটেইলি আমরা জানবো, এগুলো নিয়ে কিছু কাজও করব। সো চলে যাচ্ছি আমাদের আজকের টপিকে। সো টেকনিক্যাল এসইও তে মূলত কোন বিষয়গুলো দেখা হয় বা কোন আপনার ক্যাটাগরিগুলো টেকনিক্যাল এসইও তে থাকে, ইউজুয়ালি যেই ইস্যুগুলা আমাদের যেই উবার সাজেস্টে আমরা সাইট অডিট করলাম না এসিএম রাশে, সেখানেও কিন্তু এই ধরনের টেকনিক্যাল এরর গুলা যেসব সাইটে পায় সেগুলো কিন্তু তারা সেগুলো ফাইন্ড আউট করে, ধরে ধরে নিয়ে আসে যে যে এই সমস্যা, তোমার এই সমস্যা। তো সেক্ষেত্রে এখানে মূলত হচ্ছে আমাদের প্রথম যে ইস্যুটা, যে ওয়েবসাইটের স্পিডের ইস্যু, যে আপনার ওয়েবসাইটটা যদি একটা আম, ভালো লোডেড না হয়, মানে রেসপন্সিভ হতে হবে লোডিং এর ক্ষেত্রেও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, লাইক আমরা যে কোনো একটা কিছু নিয়ে সার্চ করি অন গুগলে, গ্যারান্টিস নিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে হচ্ছে আমি একটা যেই সাইটে যেতে যাবো, এই সাইটটা সেকেন্ডের মধ্যে আমার সামনে ওপেন হবে। অবশ্যই আমি চাইবো যে যত দ্রুত এই পেজটা ওপেন হবে, বাট আমরা যদি এটা 2 থেকে 3 সেকেন্ডের সময় নেয়, আপনার ধৈর্য কুলাবে না এখানে থাকার, আপনি ব্যাক হয়ে চলে যাবেন আরেকটা সাইটে। কারণ আমরা এভাবে অভ্যস্ত, এভাবে আমরা ইউজ টু, যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমাদের সামনে আমাদের যা চাচ্ছি সে পেজটা ওপেন হয়ে যাবে। আমরা এভাবে দেখে শুনে অভ্যস্ত হয়ে গেছি, তাই না?
তো সেক্ষেত্রে আপনার সাইটের যে লোডিং টাইমটা বা যে স্পিডটা, এই টোটাল স্পিডটা নির্ভর করে হচ্ছে আপনার অনেক কিছুর উপরে। এখানে হিউজ একটা আলোচনা করলে একটা পুরো একটা বই লিখে ফেলা যাবে যে কি কি বিষয়, এগুলো যদি ইন ডেপথ লেখা যায়। অনেকগুলা বিষয়ের উপরে এই স্পিডটা নির্ভর করে। তার মধ্যে কিছু মেজর বিষয়গুলো এই যে পরের স্লাইডে বলেছি যে ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজের জন্য আমরা কি কি করব। এখানে হিউজ বিষয় থাকবে এবং এখানে ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে না, সেটা আমরা প্লাগইনের থ্রুতে করে ফেলবো। মানে সেই প্লাগইনটা কি করবে, আমার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করতে হেল্প করবে। ছোটখাটো অনেক বিষয় আছে যেটা আমাকে ম্যানুয়ালি করতে হয় না, বাট এখানে যে বিষয়গুলো রেখেছি এই বিষয়গুলো আপনাকে করতে হবে। এই কাজগুলো বা এইগুলার অপটিমাইজেশন গুলো আপনাকে এই প্লাগইন করে দেবে না। কি প্লাগইন সেটা? নাইট্রো প্যাক আছে, এটা পপুলার প্লাগইন। আর একটা আছে হচ্ছে ডাব্লিউপি রকেট। এই দুটো থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি ওয়েবসাইটের স্পিডটাকে অপটিমাইজ করার জন্য, ঠিক আছে? তো এটা জানবো আরেকটু ডিটেইলি। দেন হচ্ছে আপনার সাইটটা হতে হবে হচ্ছে অল ডিভাইস ফ্রেন্ডলি, মানে মোবাইল ইউজিবিলিটি থাকতে হবে। আপনার অডিয়েন্সরা আছে কোথা থেকে? বিভিন্ন ডিভাইস থেকে, বিভিন্ন লোকেশন থেকে, বিভিন্ন ডিভাইস থেকে তারা ইউজুয়ালি ব্রাউজ করে থাকে ওয়েবসাইট, তাই না? সো অবশ্যই আপনার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা সেটা দেখতে হবে। এটা ইউজুয়ালি ওয়েব ডেভেলপারের কাজ। হ্যাঁ, এটা আমাদের কাজে না, এটা ডেভেলপারের কাজ। বাট আমাদের কাজ হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা সেই জিনিসটা অডিট করা। যদি না থাকে তখন ক্লায়েন্টকে বলতে হবে তোমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, মোবাইল ফ্রেন্ডলি করে নিতে হবে। তো এটা আসলে যারা এই ডিজিটাল সেকশনে যারা মার্কেটিং করাতে আসে, আমাদের ক্লায়েন্ট আসলে এত অবুঝো না, যে এই জিনিসগুলো বোঝে না। তারা ইউজুয়ালি যখন একজন আম, আম, ডেভেলপারকে হায়ার করবে, তারা বলেই নেয় যে আমার সাইটটা অল ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে বা মোবাইল ইউজিবিলিটি থাকতে হবে। এবং যেই এক্সপার্ট ডেভেলপার সে এই বিষয়গুলা অফার করবে তার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের সাথে, বিজনেসের সাথে, সে কিন্তু তার সার্ভিস প্যাকেজে এই বিষয়গুলো ইনক্লুডই রাখে। এবং যে ক্লায়েন্টগুলো না বোঝে বা না জানে তাদেরকে কিন্তু এই জিনিসগুলো বুঝিয়ে দেয় যে হ্যাঁ, তোমার মোবাইল ইউজিবিলিটি না থাকলে এটা তোমার কিন্তু একটা মারাত্মক টেকনিক্যাল এসইও প্রবলেম হিসেবে কাউন্ট করা হয়। তো এটা চেক করা হবে। দেন সাইটের স্ট্রাকচার অ্যান্ড নেভিগেশন, মানে আপনার সাইটের স্ট্রাকচারটাও গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারটা আসলে আমরা কিসের উপর তৈরি করি? লাইক আমাদের একটা টেমপ্লেটের উপর বেস করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি, তাই না? স্ট্রাকচারটা একটা টেমপ্লেটের উপর বেস করে আমরা তৈরি করছি। এবং নেভিগেশন বলতে যে আপনার যে নেভিগেশন বিভিন্ন পয়েন্ট গুলা, লাইক আপনার মেনু গুলা ঠিকঠাক ভাবে অর্গানাইজড কিনা, তারপরে এখান থেকে আমি এই ব্লগটা বা আমি হোম পেজে থাকা অবস্থায় আমাকে কোথায় কোথায় নিয়ে যাওয়া উচিত, সে ওয়েতে এইটা সাজানো কিনা। লাইক আমাকে আপনার মোস্ট এনগেজিং ব্লগ গুলা এখানে দেখাচ্ছে। তারপর তাদের কিছু প্রোডাক্টস আছে সেগুলো তারা এখানে হাইলাইট করেছে, বাট প্রোডাক্টের মেবি আলাদা পেজও আছে, বাট এখানে তাদের আপনার লাইক ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো এখানে আমাকে হাইলাইট করছে। তো এই যে নেভিগেশন সিস্টেমটা, তারপরে তাদের বিজনেসের যে আরো মোর ইনফরমেশন, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলা, এই নেভিগেশন অপশন গুলা ঠিকঠাক আছে কিনা, স্ট্রাকচারটা আপনার ওয়েল ফরম্যাটেড কিনা, এই জিনিসগুলো চেক করা হয়। এই জিনিসগুলো ত্রুটি থাকলে এগুলো টেকনিক্যাল এসইও ইস্যু হিসেবে কাউন্ট করা হয়, ঠিক আছে? দেন হচ্ছে ইউআরএল এর স্ট্রাকচার। আমাদের ইউআরএল এর স্ট্রাকচার আমরা সেট করেছি কোথায়, মনে আছে? অন পেজ এসইওর কোথা থেকে বলেন তো ইউআরএল এর স্ট্রাকচার সেট করেছিলাম, বা পারমালিঙ্ক যাকে বলে? এডিট স্নিপেট থেকে। এডিট স্নাইপার থেকে আমরা কি করেছিলাম, আমাদের ইউআরএল স্ট্রাকচার ঠিক করেছিলাম, তাই না? এই যে ইউআরএলটা স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা হচ্ছে অন পেজে আমরা সেট করে দিয়েছি, বাট এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এবং এই স্ট্রাকচারটা আসলে আপনার ফরম্যাটটা রাইট ফরম্যাটে আছে কিনা, তারপরে এসইও অপটিমাইজড কিনা, তারপরে হচ্ছে আপনার ইউআরএলটা আপনার কোনো আগলি ইউআরএল হয়ে গেল কিনা, লাইক ক্যারেক্টার লিমিট অনেক বেশি, অনেক হিবিজিবি নাম্বার টাম্বার অনেক কিছু চলে আসে অনেক সময়, তাই না? তো এই বিষয়গুলা যে আসলে আপনার স্ট্রাকচারটা কেমন সেটা চেক করে টেকনিক্যাল এসইও। এবং এই ইস্যুটা যখন দেখা দেয় যে হ্যাঁ তোমার 10টা 20টা 30টা স্ট্রাকচারের ইউআরএল স্ট্রাকচারে প্রবলেম, তখন সেটাকে টেকনিক্যাল এসইও হিসেবেই, এসইও ইস্যু হিসেবে কিন্তু কাউন্ট করা হয়, ঠিক আছে? দেন এইচটিটিপিএস অ্যান্ড সিকিউরিটি। আপনার সাইটটা কি এইচটিটিপিএস প্রোটোকল দ্বারা আবদ্ধ কিনা? আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট।
হ্যালো, হ্যালো। সরি, একটা আর্জেন্ট ফোন আসছিল। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে এসটিটিপিএস প্রোটোকল দ্বারা আপনার সাইটটা আবদ্ধ কিনা সেটা দেখে টেকনিক্যাল এসইও, তাই না? তো এটা তো অনেক পুরনো কাহিনী, তাই না? যখন ওয়েবসাইটে ডোমেন হোস্টিং সে পারচেস করবে তখনই তো এইচটিটিপিএস টা তার নিয়ে নেওয়া উচিত। বাট যদি নেওয়া না থাকে, অনেক সাইটে থাকে না, তারা নেয় না। তো তখন তাকে আমরা কি বলবো যে না, তোমার এই প্রোটোকলটা থাকতে হবে, নাহলে এই ইস্যুটা যখন গুগল ফাইন্ড আউট করবে যে তোমার এইচটিটিপিএস প্রোটোকল নাই, সেক্ষেত্রে সেটা এসইও ইস্যু হিসেবে কাউন্ট করবে। সো আমাদের যত এসইও ইস্যু আছে, সকল ইস্যুকে যদি আমরা ফিক্স করতে পারি এবং এসইওর যত প্র্যাকটিস আছে সকল প্র্যাকটিস গুলা যদি অ্যাপ্লাই করতে পারি, তখনই কি হবে, আমার সাইটটা র্যাঙ্ক করবে, আমার কন্টেন্ট গুলা র্যাঙ্ক করবে, আমার পেজ গুলা পোস্ট গুলা র্যাঙ্ক করবে, তাই না? তো এই যে এইচটিটিপিএস প্রোটোকলটা কিভাবে পাবো যদি না থাকে? কিভাবে পাবো এই প্রোটোকলটা যদি আমার সাইটে না থাকে? বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন। কি ব্যাপার? এইচটিটিপিএস প্রোটোকল কিভাবে পাবেন জানেন না আপনারা? যে কোনো একজনের নাম মেনশন করে জিজ্ঞেস করে নিস। আপনিই বলেন। আমার প্লিজ মনে নাই। আচ্ছা, ম্যাম সবার তো এসএসএল সবার তো এসএসএল একযোগে অ্যান্সার এসএসএল দেওয়ার কথা ছিল। এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হবে। এখন আপনারা এতক্ষণ পরে মনে হলো যে এসএসএল সার্টিফিকেট, এটা তো একযোগে সাথে সাথে বলে দিতে হবে যে ম্যাম এসএসএল সার্টিফিকেট থাকলে এইচটিটিপিএস। বাকিটা আমি মনে করছি সবাই হারাই গেছে। আমি এর আগে এই কথাটা কেউ রেসপন্স করতে পারে না। না, রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে যে আপনাদের পাস্ট বিষয়গুলো মাথায় আছে কিনা? এগুলো একদম বেসিক হয়ে গেছে এখন আপনাদের জন্য। এই বিষয়গুলো এখন আপনাদের জন্য বেসিক, একদম বেসিক লেভেলের জিনিস। সো এগুলো পারতে হবে তো। এগুলো যদি আমরা না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে আমরা অনেক দূরে আছি ফ্রিল্যান্সিং থেকে। হ্যাঁ, আমাদের কোর্সের প্রায় অলমোস্ট আমরা হচ্ছে অর্ধেকের বেশি হয়ে গেছে। 80%। তার মানে আমরা ফ্রিল্যান্সিং থেকে অনেক দূরে, যদি আমরা এইচটিটিপিএস কেন এখানে আছে সেটা এখন আমরা না বুঝি। তো এটা যদি না থাকে, তখন ক্লায়েন্টকে আমাকে বলতে হবে, ক্লায়েন্টকে, যে তুমি এসএসএল টা পারচেস করে নাও, এইচটিটিপিএস প্রোটোকল লাগবে টু ফিক্স দ্য টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে? তারপরে ফিক্স করতে হবে আমাদের ক্রলিং এরর গুলা। ক্রলিং এরর, ক্রলিং এরর মানে কি? ওই যে গুগল যে 3টা স্টেপে কাজ করে, মনে আছে? কে বলতে পারবেন স্টেপ 3টা? আমি পারবো। বলেন। হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট আর গ্রে সেটা হ্যাট। মেথড, হ্যাঁ সেটা মেথড, কিন্তু গুগলের যে আমাদের সাইটটাকে ইন্ডেক্স দেয়, 3টা ধাপে গিয়ে ইন্ডেক্সটা হয়, 3 নাম্বার ধাপে ইন্ডেক্স হয়। সে ধাপগুলা এটাকে আলোচনা করিনি। না, ইন্ডেক্স জিনিসটা আমরা বুঝি না। ইন্ডেক্স মানে কি? ওই যে ইন্ডেক্সিং যে আমরা অফ করে রাখছি বিভিন্ন সময়। জি, বুঝি। তো এটা কিভাবে কাজ হয়? গুগল 3টা ধাপে কাজ করে। নাম্বার 1 ক্রলিং, দেন করে সে ইন্ডেক্সিং, দেন করে সে র্যাঙ্কিং। 3 নাম্বার ধাপে যে সে হচ্ছে আপনাকে র্যাঙ্ক দেয়। সো ক্রলিং এর কাজ কি? ক্রলিং এর কাজ হচ্ছে, গুগলের একটা বট আছে যেটাকে স্পাইডার বট বলা হয়। স্পাইডারম্যান কেমন বলি নাই? স্পাইডারম্যানের এক্সাম্পল দেয়নি এটা, নাকি মিস হয়েছে, আপনাদের মিসিং আছে বিষয়টা? এটা বলছিলেন ম্যাম। তাহলে এটা যদি এই যে এখন মনে পড়ে বলার পরে, কিভাবে হবে বলেন? স্পাইডার বটটা আর কি করছে, এই পেজের কোথায় কি আছে সে ওই স্পাইডারম্যানের মতন, সে ওই যে আকর্ষণের মাধ্যমে সবকিছু সে একসাথে করে ফেলছে, তাই না? তার হাতের মুঠোয় নিয়ে আসছে।
ঠিক এই স্পাইডার বটও আমার ওয়েবসাইটের সকল তথ্যকে সে ক্রল করে, ক্রল করতে করতে কি কি আছে সেই তথ্যগুলা নিয়ে এক জায়গায় স্টোর করে। লাইক হচ্ছে একটা বিভিন্ন ধরনের গোডাউন বা স্টোরেজে আমরা কি করি, বিভিন্ন জিনিস আমরা স্টোর করে রাখি ফিউচার ইউজের জন্য, তাই না? তো এরকম ভাবে সে হচ্ছে ইন্ডেক্সিং ম্যাথ প্রসেসে, যখন ইন্ডেক্সিং প্রসেসটা চলে তখন এগুলো সব স্টোরিং এ থাকে। এবং স্টোরিং বলতে একটা সিরিয়াল মেনটেন করে রাখে। মনে করেন গার্ডেনিং টিপস নিয়ে আমিও লিখেছি একটা কন্টেন্ট, আপনারা এখানে আরো 9 জন আছেন, আপনারা 9 জনই লিখেছেন, আমাদের 10 জনের কন্টেন্ট গুগলের কাছে ইন্ডেক্স করা আছে। মনে করেন যারটা সব থেকে ভালো এসইও সকল রুলস মেনটেন করে আছে, তাকে তারটা একটু আগে রেখেছে, তারপরের স্টেপে আরেকজনটা রেখেছে, তারপরে আরেকজনটা রেখেছে, এভাবে স্টোর করেছে, মানে সিরিয়াল মেনটেন করে সে স্টোর করে রেখেছে। দেন কেউ যখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করছেন গুগলে বা সার্চ ইঞ্জিনে, সে সাথে সাথে ওগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে। কিভাবে? র্যাঙ্কিং এর মাধ্যমে। মানে ওই যে যেগুলা স্টোর ছিল তাদেরকে একটা একটা করে ধরে ধরে এনে একটা জায়গায় বসাই দিচ্ছে, যে তুমি 1 নাম্বার পেজের 1-এ থাকবা, তুমি 2-এ থাকবা, তুমি 3-এ থাকবা, তুমি 4-এ থাকবা। এই সকল প্রসেসটা এই বটের থ্রুতে হচ্ছে। দেন এভাবে সে কি করছে, একটা র্যাঙ্কিং দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা এই হলো মিস, এই যে গুগল যে আপনার ওই 3টা ধাপে ক্রলিং, ইন্ডেক্সিং, তারপর র্যাঙ্কিং, এই 3টার মধ্যে এই যে আপনার ওই ক্রলিং দিয়ে শুরু করে, তারপরে আপনার তারপর ইন্ডেক্সিং র্যাঙ্ক করে, দেয়। তারপরে র্যাঙ্কিং করে। জি। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমাদের এই ক্রলিং রিলেটেড যত এরর গুলো আছে সেগুলা ফিক্স করতে হয়। ক্রল করতে যে অনেক ধরনের এরর পায়, যার কারণে তারা এই পেজগুলাকে ইন্ডেক্স করে না। সো কেন সে ইন্ডেক্স করলো না, সেই ক্রলিং এরর গুলা ফাইন্ড আউট করে আমাকে কি করতে হয়, এটা ইন্ডেক্সিং এর জন্য মানে আগে ফিক্স করতে হবে, দেন ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করতে হয় গুগলকে, যে এখন আমার এই পেজের এরর ফিক্স হয়ে গেছে, এখন তুমি আমার পেজটাকে ইন্ডেক্স করো। তো এখন এই ক্রলিং এরর গুলো আমরা কোথায় খুঁজে পাবো, কোথায় আছে সেটা? সেটা আছে হচ্ছে গুগল সার্চ কনসোল নামে গুগলের একটা টুলে আছে। সে সার্চ কনসোল কি সেটা নিয়ে আমি একটু পরে যে ডিটেইলি আমাদের আসবে পর্যায়ক্রমে, সেগুলো আমরা আলোচনা করব। তো গুগল সার্চ কনসোল পেজে মানে একটা টুল আছে, সেখানে আমাদের ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করাতে হয়। ইন্টিগ্রেট করলে সেখানে ওই ওয়েবসাইট রিলেটেড যত এরর আছে সকল এরর সেখানে দেখাবে, ঠিক আছে? তো এখন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজের জন্য তো আমরা এখন যে হচ্ছে নাইট্রো প্যাকটা অ্যাক্টিভ করব আমাদের ওয়েবসাইটের সাথে, দ্যাটস ফাইন। বাট তার পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, বা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি এখানে একটু কনসার্ন থাকবেন টেকনিক্যাল এরর না হওয়ার জন্য, ওয়েবসাইট স্পিডটা অপটিমাইজ থাকার জন্য? প্রথমত হচ্ছে আপনার সার্ভার বা হোস্টিং এর কনফিগারেশন আপনাকে সম্পর্কে জানা থাকা লাগবে। এখন আমার হচ্ছে একটা 500 স্কোয়ার ফিটের একটা দোকান আছে। সেখানে 5 টন লাইক আলু রাখা যায়, আলু স্টোর করা যায় 5 টন। এখন আমি বললাম যে না, এখানে 5 টন না, আজকে আমার বেশি আমদানি হয়েছে, আমার এখানে 10 টন আলু রাখতে হবে ওই 500 স্কোয়ার ফিটের জায়গায়। সো এখানে 5 টন খুব সুন্দরভাবে ঠিকঠাক ভাবে রাখা যেত। যখন এখানে আমি হচ্ছে 10 টন আলু এখানে স্টোর করতে যাব বা এখানে রাখতে যাব, তখন পরিস্থিতিটা কি হবে? দেখা যাবে কোনো কিছু ঠিকঠাক রাখা যাবে না, সব একটা এলোমেলো পর্যায়ে চলে যাবে। বা সেখানে লাইক আপনি কোন রকম চেপে চুপে 5 টনের জায়গায় 8 টন রাখলেন, বাট সেগুলো যখন আবার আপনি নিয়ে আসবেন বাহিরে আনতে গেলে, দেখা যাবে আমাদের অনেক প্রবলেম তৈরি হচ্ছে, তাই না? যে সব পড়ে যাচ্ছে, বস্তা টস্তা সব একদম এলোমেলো একটা অবস্থা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটি যতটুকু, ক্যাপাসিটি থেকে বেশি লোড আপনাকে দিলে আপনি হাঁটতে পারবেন না। আপনার 1 বস্তা আপনি ক্যাপাসিটি মাথায় নিয়ে আপনি হাঁটার লোক, সেখানে আপনার মাথার উপরে 3 বস্তা চাপাই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই লোডটা আপনার জন্য অনেক বেশি হয়ে যাবে। তো আমাদের হোস্টিং এর একটা কনফিগারেশন থাকে, আমার ওয়েবসাইটে কি পরিমাণ কন্টেন্ট দেব তার উপর বেস করে আমি হোস্টিং পারচেস করি। লাইক আমার আপনার নেমচিপে যদি দেখবেন যে মিনিমাম 10 জিবি থেকে হচ্ছে হোস্টিং প্যাকেজ, 10 জিবি টু হচ্ছে আপনি হচ্ছে আনলিমিটেড হোস্টিং নিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি 500 জিবি হোস্টিং নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্টের উপর। সো আমাদের হোস্টিংটা যদি একদম ন্যারো হয়ে যায়, পেজটা যদি একদম কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তার পরিবর্তে অনেক বেশি কন্টেন্ট দিচ্ছেন, তখন কি হবে? তখন কি হবে বিষয়টা বলেন? তখন আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়বে, লোড নিতে তার কষ্ট হবে, পেজগুলো অনেক স্লো মোশনে কাজ করবে, ঠিক আছে? সো আমাদের হোস্টিং কনফিগারেশন সম্পর্কে জানা থাকা লাগবে।
যদি আমাদের ক্লায়েন্টদের ওভারঅল তার বিজনেস ম্যানেজমেন্টের দায়িত্ব দেয় বা আমরা রিমোট জব করি, কোনো ওয়েবসাইটের আপনি ওয়েবসাইট ম্যানেজারের ভূমিকা যদি পালন করেন, তখন এই এভরিথিং বিষয় আপনাকে দেখতে হবে। লাইক রিমোট জব করেন মানে আপনাকে স্পেসিফিক একটা কাজ করে ছেড়ে দিলেন এটা না। রিমোট জবের কিন্তু অনেক অপরচুনিটি আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা আপনার জব মার্কেট প্লেস গুলোতে। রিমোট জব মানে হচ্ছে আপনি এনগেজ হয়ে গেলেন এবং সেখানে A to Z আপনাকে দেখা লাগতে পারে, বা একটা সেকশন দিয়ে দিল যে ওয়েবসাইটে তুমি ইন্টারনাল সবকিছু দেখবা, তখন এই সকল বিষয় আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। দেন হচ্ছে ইউজিং হাই কোয়ালিটি প্লাগইন। আমরা যে প্লাগইন গুলা ইউজ করছি, প্লাগইনও কিন্তু ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ায়। তো এখানে অতিরিক্ত প্লাগইন তো অবশ্যই ইউজ না করাটা বেটার। যেখানে প্লাগইন না হলেই না, সেখানে আমরা প্লাগইন ইউজ করব। এবং অনেক কাজ আছে প্লাগইন ছাড়াও করা যায়, যেমন কোডের থ্রুতে আমরা অনেক কাজ করে ফেলি, প্লাগইনের হেল্প নেই না। ঠিক আছে, আমি আপনাদের সামনে আরো অনেক বিষয়গুলো আসবে যেগুলোতে যেগুলোতে হচ্ছে কোডের ব্যবহার আছে, তো সেগুলোতে আমি কোড করে আপনাদের দেখাবো বা ট্যাগের থ্রুতে দেখাবো। বাট সেই কাজগুলো আরো অনেক ইজিলি করা যায় প্লাগইনের থ্রুতে। বাট আননেসেসারিলি প্লাগইন যদি আমরা ইউজ না করে থাকি, সেটা আপনার সাইটের জন্যই ভালো। এবং এই প্লাগইনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এবং আমরা অলওয়েজ ট্রাই করব কোয়ালিটিফুল প্লাগইন ইউজ করা। এ পর্যন্ত আমরা যেগুলো প্লাগইন ইউজ করছি সবগুলোই হাই কোয়ালিটি প্লাগইন, সো এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিছু নাই। এবং থিমটা মিস হইতে হবে কি লাইট ওয়েট থিম। লাইট ওয়েট দ্যাট মিনস ওই যে বললাম যে থিমে হচ্ছে ডিফল্টে আপনাকে অনেক ফিচার্স দিবে, সেগুলাই হচ্ছে লাইট ওয়েট থিম। ডিফল্টে ফিচার মিস থাকবে না, কোশ্চেন গুলো একটু পরে নিচ্ছি, শেষ করি পিরিয়ড আচ্ছা গুলা, কারণ এখানে আচ্ছা একটা ঠিক সাথে আছে। একটা রিলেটেড চলে আসবে অনেক বিষয়। দেন হচ্ছে আমরা একটা লাইট ওয়েট থিম চুজ করব, সেটা ডেভেলপারের দায়িত্ব। যে ওয়েবসাইটে ডেভেলপ করছে সে অনেক থিম নিয়ে খেলা করছে। হ্যাঁ, লাইক আমরা হচ্ছে একটা থিম নিয়ে আমরা কাজ করতেছি, বা আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাস আমরা সর্বোচ্চ 3-4টা থিম নিয়ে আমরা প্র্যাকটিস করলাম, বাট যে ডেভেলপার তাকে কিন্তু অনেক ধরনের থিম নিয়ে তাকে খেলতে হচ্ছে। তো সেক্ষেত্রে সে কি করবে, সে কিন্তু জানে যে আসলে কোনটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, কোনটা কেমন লাইট ওয়েট, কোনটা ইউজার ফ্রেন্ডলি থিম। তো এগুলো হচ্ছে যখন একটা বিজনেস স্টার্ট করে আমাদের, আমরা স্টার্ট করব বা আমাদের ক্লায়েন্ট যখন একটা বিজনেস স্টার্ট করে, তখন এগুলো সবকিছু ভালোভাবে ডেভেলপারের সাথে এই জিনিসগুলো মিট করতে হয়। দেখেন, ডেভেলপারের অনেক বিষয় আমাদের এসইওর সাথে রিলেটেড। এই এই মনে করেন যে ডেভেলপার একটা লাইট ওয়েট থিম ইউজ করলো না, সেক্ষেত্রে সেটা টেকনিক্যাল এসইওতে এই ইস্যুটা হিসেবে একটা ইস্যু হয়ে দাঁড়াবে। একটা ইস্যু দেখাবে যে ওয়েবসাইটের স্ট্রাকচারে প্রবলেম, ওয়েবসাইটের নেভিগেশনে প্রবলেম। হ্যাঁ, তো এই ধরনের ইস্যুগুলো তখন দেখেন আমাদের উপর এসে পড়ে, তাই না? তো এই কারণে একটার সাথে একটা রিলেটেড আপনার স্টার্টিংটা শুরু থেকে প্রপারলি করতে হয়। দেন যে ইমেজগুলো আপলোড করা হয় আমাদের ওয়েবসাইটের ডোমেনটা কি ছিল, ফুড নাকি পেট ফুড? পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড আবার কইতে আছে? পেট রিলেটেড দুইটা সাইট আপাতত, রানিং ব্যাচের আরেকটা, আপনাদেরটা। তো এখানে আমাদের অসংখ্য ইমেজ আপলোড করতে হয়, তাই না? এখানে তো আমরা কোনো মাত্র একটা ব্লগ আপলোড করছি, 2-4-5টা ইমেজ, বাট হাজার হাজার ব্লগ থাকে, হাজার হাজার ইমেজ আপলোড হয় এখানে। তো এই ইমেজ ফাইলগুলোকে কি করতে হবে, ইমেজ ফাইলগুলা কি করে আমার ওয়েবসাইটকে ভারী করে তোলে। সেক্ষেত্রে আমাদের ইমেজ ফাইলগুলোকে কম্প্রেস করতে হবে। কম্প্রেসার দেখিয়েছি না, এই যে টাইনি পিএনজি নিয়ে তো কাজ করা হয়েছে। তো এই টাইনি জি পিএনজি মিস প্লাগইন প্লাস আর অনেক অ্যাডিশনাল প্লাগইন আছে যেগুলো আমাদের ইমেজকে অপটিমাইজ করবে। সো এটার ব্যবহার আমরা শিখে গেছি, এটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট, তাই না? তো একটা শেখা আছে আমাদের, একটা অংশ আমরাও জানি। দেন ইনস্টল করতে হবে ক্যাশিন প্লাগইন। আচ্ছা, এটা দরকার না, এটা নেসেসারি না। কারণ কি দেখেন, ক্যাশিন প্লাগইন কিন্তু একটা আছে, এই যে আকিসমেথ এন্টি স্পাম। আচ্ছা, এটা স্পাম প্রোটেক্টর। আচ্ছা, এটা ক্যাশ প্লাগইন না। ক্যাশ প্লাগইন অনেক সময় ডিফল্টে হয়ে থাকে। সো ক্যাশ প্লাগইনটা আলাদাভাবে আমি ইনস্টল করব না। কেন করব না? এই যে নাইট্রোপ একটা, এদের ক্যাশ ক্লিনার আছে। হ্যাঁ, এদের কিন্তু ক্যাশ ক্লিনার আছে। তাহলে আমার কিন্তু ক্যাশিন প্লাগইন ইনস্টল করতে হচ্ছে না। দেখেন, একটা প্লাগইন থেকে আমরা বেঁচে গেলাম, একটা প্লাগইন থেকে মোটামুটি আমরা বেঁচে গেলাম। অ্যান্ড ডোন্ট হোস্ট ভিডিওস। কখনো ভিডিওর হোস্ট হবে না আমার ওয়েবসাইট। ভিডিওকে যদি আনতে হয় কিভাবে আনবো বলেন? যদি ভিডিও ইউজ করতে হয়
বেস্ট প্র্যাকটিস কোনটা কে বলতে পারবেন? ওই যে বললেন ওই যে কম্প্রেস করে ওই তিনি না, ওই ভিডিও তো কি কম্প্রেস করা যাচ্ছে না। ভিডিও কম্প্রেসরের প্লাগইন আছে, বাট কম্প্রেস করলেও তো একটা মোটামুটি একটা হেভি একটা ফাইল হবে। ভিডিওর কম্প্রেসিং প্লাগইন আছে, বাট একটা হেভি ফাইল হবে সেটা কম্প্রেস হওয়ার পরে। সো আমি যদি ভিডিও আনতে চাই আমার কন্টেন্টে, সেক্ষেত্রে কি কি নিতে পারি, আমি কিভাবে আনতে পারি? দেখাই নাই আমি, না আমি দেখেন না এটা। কি বলেন? এখানে তো আমি কি কি চেঞ্জ করছিলাম, কিছুই তো সেভ করি নাই। সেভ না করলে তো হবে না। ইউটিউবকে যে হোস্ট করব সেটা ভুলে গেছেন? বলি না এটা? না আমি বলেন না। আচ্ছা, যদি না বলে থাকি, লাইক হচ্ছে হেলদি ক্যাট রিলেটেড আমি একটা ইউটিউবে ভিডিও বানালাম। আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, তো যেটা বলছিলাম যে এই যে হেলদি ক্যাট, এই রিলেটেড আমার একটা ভিডিও আছে। সাপোজ যে এই রিলেটেড একটা ভিডিও আমার আছে, যেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে আপলোড করব। তো আপলোড করার মেথড তো আপনাদের দেখিয়েছি, আমার এটা না দেখানোর কথা না, বাট যদি না দেখিয়ে থাকে, লাইক হচ্ছে এখানে আমি যাওয়ার পরে এখানে কি লিখে সার্চ করব, আমি ভিডিও লিখে সার্চ করব, ভিডিও। তো দেখেন ভিডিও আপলোড সার্চ করার পরে দেখাচ্ছে এই যে ভিডিও সেকশন, এটা যদি আমি চুজ করি, আমাকে অপশন দিচ্ছে যে আপলোড আ ভিডিও ফ্রম মাই পিসি। আমার পিসি থেকে আপলোড করে এখানে চলে আসবে। তখন এই ভিডিওর হোস্ট কি হবে বলেন তো? হোস্ট হবো এই যে যেই ওয়েবসাইটে করবো যে এটাতে, ওয়েবসাইটে নাকি আপলোড যেই করতেছি সেই ওয়েবসাইটের হোস্টিং এ এটার হোস্ট হয়ে যাবে। বাট যখন এই ভিডিওটা আমি ক্রিয়েট করে তাকে হচ্ছে আমি পাঠিয়ে দেবো হচ্ছে ইউটিউবে পাবলিশ করতে। হ্যাঁ, আমাদের টার্গেট ইউটিউবে মার্কেটিং না। সাপোজ যে না আমাদের ইউটিউবে ফলোয়ার লাগবে এরকম বা সাবস্ক্রাইবার লাগবে এরকম কিছু না, কিন্তু তারপরও যেহেতু ভিডিও দেওয়া আমাদের টার্গেট, সেক্ষেত্রে এখানে আমরা ইউটিউবকে সিলেক্ট করব এবং সেই ভিডিওটা আমরা ডাউনলোড করে আমরা ইউটিউবে দিয়ে দেব। হ্যাঁ, ইউটিউবে দেওয়ার পরে এই ভিডিওর ইউআরএলটা আমরা এখানে এমবেড করে দেব। এই ভিডিওর ইউআরএল যখন এখানে আমরা এমবেড করব, তখন সেই ভিডিওটা এখানে চলে আসছে, দেখেন চলে আসবে, এবং এই ভিডিওটা এখান থেকেও প্লে হবে, এখান থেকেও প্লে হবে, অথবা আমি এটা ইউটিউবে যেও দেখতে পাবো। তাহলে এই ভিডিওর হোস্ট কিন্তু আর আমার ওয়েবসাইট হলো না, হলো আমার ওয়েবসাইট হলো না। তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের লোডিংটা টাইমটা অপটিমাইজ হলো, কারণ ভিডিওর হোস্ট হচ্ছে ইউটিউব। ইউটিউবের হোস্টিং এ এটা স্টোর হচ্ছে, আমাদের হোস্টিং এ এটা কোনো ইম্প্যাক্ট করছে না। ওকে, তো এই গেল। এখন আমরা হচ্ছে নাইট্রো প্যাকটা কিভাবে অ্যাক্টিভ করব সেই জিনিসটা দেখব। ম্যাম এক্সএমএল সাইটস ম্যাপ এটা তো কি? আচ্ছা, কোথায় এটা বাদ গেছে না? আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে এটাও আমরা ক্রিয়েট করা দেখি, আজকে মেবি যেতে পারবো এই পর্বে। আমাদেরকে একটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। কেন? এখন দেখেন সাইটটাতে কি অবস্থায় ছিলাম আমরা। আমাদের সাইটে আপনার কনস্ট্রাকশন মোডে ছিল, তাই না? তা বলেছিলাম যে সেটিংসে যে যখন সাইটটা কমপ্লিট হয়ে যাবে কাজ করা, সেটিংস থেকে রিডিং এ যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কি করে দিতে বলেছি, যখন কাজ শেষ হয়ে যাবে এনাবল করে দিতে বলেছি। মানে এই যে এটা ডিসিলেক্ট করে সেভ চেঞ্জেস করলাম, তার মানে আমার সাইটটাকে গুগলকে বললাম হ্যাঁ তুমি আমার সাইটকে এখন ইন্ডেক্স করতে পারো, ক্রল করতে পারো, তাকে পারমিশন দিলাম। কিন্তু সে আমার পারমিশনের জন্য বসে নাই, বা সে জানে না যে আমি তাকে পারমিশন দিয়েছি। সে
তাকে পারমিশন দেওয়ার পরে তাকে রিকোয়েস্ট করতে হবে, মানে তাকে আবেদন করতে হবে যে তুমি আমার সাইটটা এখন ক্রল করো। ক্রলিং এর জন্য আমরা কি করব, গুগলকে রিকোয়েস্ট করব। সো সে রিকোয়েস্টিং ওয়েটা হচ্ছে এই যে সাইট ম্যাপ। এই এক্সএমএল সাইট ম্যাপের মাধ্যমে, সাইট ম্যাপ ক্রিয়েটের মাধ্যমে আমার ওয়েবসাইটে যা যা আছে সকল তথ্য আমি তাকে জানাবো এবং তাকে বলবো আমার সাইট ক্রল করো, দেন ইন্ডেক্স করো। তো এই সাইট ম্যাপটা আমরা সাইট সার্চ ম্যাপটা মিস অনেকটা এরকম যে সম্পূর্ণ মানে এ টু জেড আমি তাকে একটা ওয়ে দেখায় দিলাম যে এইভাবে 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 মানে ওই ওয়ে ম্যাপ তার কাছে অনুযায়ী আছে, তার কাছে আচ্ছা ওয়ে আছে। জাস্ট এই ম্যাপে আমার সাইটের কোথায় কি আছে সেটা জেনারেট হয়। সাইট ম্যাপে ইউজুয়ালি আমার সাইটের কোথায় কি আছে সেগুলো জেনারেট হয়, সেই তথ্যগুলো তাকে দিব, তাকে রিকোয়েস্ট করব সাইট এক্সএমএল ম্যাপের জিনিসটা কি থ্রুতে। মিস? এক্সএমএল এক্সএমএল মানে হচ্ছে আপনার এটা একটা শর্ট ফর্ম। এটা হচ্ছে এক্সএমএলটা হচ্ছে আপনার একটা শর্ট ফর্ম অফ হচ্ছে আপনার কি বলে জানি, এটার ফুল ভার্সনটা তো ভুলে গেলাম নাকি। ফুল ভার্সনটা হচ্ছে এই যে দেয়া হোয়াট নাই, ইজ অ্যান কোথাও তো এক্সএমএল? দেয়া নাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এক্সএমএল এর ফুল ফর্ম সার্চ করলে মানে আপনি জাস্ট পেয়ে একটা যাবেন। হ্যাঁ, এক্সটেন্সিবল মানে মার্কআপ একটা ল্যাঙ্গুয়েজ। প্রসেসের নাম হলো মানে এক্সএমএল, একটা ভুলে প্রসেসকেই গেছিলাম। মানে এক্সএমএল বলে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে, এই যেরকম ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয় ম্যাপের মাধ্যমে, এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে গুগল বুঝতে পারে। গুগলে বট তো এরকম ভাবে ইংলিশে পড়তে পারে না, বাংলাও বোঝে না, কিছুই বোঝে না। এগুলো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ভাষা, প্রোগ্রামিং ভাষা সে বোঝে অনলি। ঠিক আছে, সো এটা কি প্রোগ্রামিং, কোডিং? হ্যাঁ এই প্রোগ্রামিং ভাষাগুলোই তারা বুঝে। তো এই এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে আমরা তাকে জানাবো আমার সাইটটায় কি কি আছে এবং আমার সাইটটাকে ক্রলিং করার জন্য তাকে রিকোয়েস্ট করব। তো এই ফর্মটা আমরা পাবো হচ্ছে গুগল সার্চ কনসোলের কথা বললাম না একটু আগে, গুগল সার্চ কনসোল, এই যে ক্রলিং এরর গুলা দেখায় যে সার্চ কনসোলে, সার্চ কনসোলে যে হচ্ছে আমরা সাইট ম্যাপটা ক্রিয়েট করব। তো সেগুলো আমরা যাওয়ার কি আগে সেটা করব? হুম এই হুম এই প্রোগ্রামিং এই প্রোগ্রামের যে ক্লাসটা এটা করবো আমরা? জি জি, এই কাজটা আমাদের করতে হবে। সাইট আচ্ছা, ম্যাপ ক্রিয়েটটা একটা গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই করতে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে নাইট্রো প্যাকে। নাইট্রো প্যাকের কাজ কি কিভাবে করব? নাইট্রো প্যাক ওয়েবসাইটে যান। নাইট্রো প্যাকে আসার পরে এই যে এটা হচ্ছে নাইট্রো প্যাকের ওয়েবসাইট। এই যে এখানে হচ্ছে আপনাকে আমাকে সাইন ইন, আমার অ্যাকাউন্ট কি অবস্থায় আছে জানি না। আচ্ছা, এখানে সাইন আপ করতে হবে। আপনারা যাবেন হচ্ছে গেট স্টার্টেড। সব জায়গায় ব্ল্যাক ফ্রাইডের অফার চলতেছে, স্পেশাল অফার দেখেন। এগুলা আপনার বিভিন্ন প্ল্যান দেখাচ্ছে, কারণ জানেনই আপনারা সকল টুলেরই প্রো ভার্সন, ফ্রি ভার্সন আছে, তাই না? যখন ওয়েবসাইট গুলো নিয়ে ক্লায়েন্টদের হচ্ছে একটু ইনডেপথ চিন্তা ভাবনা থাকে, ওরা এগুলো টুল কিনে নিবে। ওরা হচ্ছে এগুলো টুল কিনে আপনাকে দিবে, মানে একটা ওয়েবসাইটের জন্য একটাই তাদের নাইট্রো প্যাক সেট আপ থাকবে, সেটা তারা কিনে দিবে। সো আমরা ফ্রিতে করবো, যেখানে চলে আসবেন ফ্রি প্ল্যান। ফ্রি প্ল্যানে যতটুকু করা যায় সে কাজটুকু করব। ফ্রি প্ল্যানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমাদের হচ্ছে সাইন আপ করে নিচ্ছি। ডান, ঠিক আছে। এখন এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্লাগইন সেকশনে, ইনস্টল প্লাগইন। এই নাইট্রো প্যাকের প্লাগইনটাকে আমরা আমাদের ইন্টিগ্রেট করাতে হবে এই ড্যাশবোর্ডের সাথে। নাইট্রো প্যাক লিখে যখন সার্চ করবো আমরা, আচ্ছা সরি, আমি অ্যাড নিউ প্লাগইনে যাই না, না অ্যাড নিউ প্লাগইনে এসে সার্চ করতে হবে। এই যে নাইট্রো প্যাক ক্যাশিং, দেখেন বললাম না যে ক্যাশ ক্লিনিং টা সে করে দেবে। হ্যাঁ, ক্যাশিং অ্যান্ড স্পিড অপটিমাইজেশন ফর কোর ওয়েবসাইট ভাইটালস। তো এই ওয়েবসাইটের স্পিডটা সে অপটিমাইজ করবে, আর একটা কি করবে আপনার ক্যাশিং প্লাগইনের কাজটা সে করে দেবে। এখান থেকে ইনস্টল করে আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন।
ওকে, অ্যাক্টিভ করার পরে এরকম প্লাগইন গুলো আপডেট যেগুলো চাই আপডেট দিয়ে দেবে, না হলে কিন্তু কাজ হবে না, অনেক অ্যাক্টিভিটি সেভ নেয় না আপনাদের এটার জন্য। আচ্ছা, এই যে নাইট্রো প্যাকের এখন সেটিংসে যান। সেটিংস সেটিংসে বলতেছে কানেক্ট করার জন্য নাইট্রো প্যাকের সাথে ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করো, ভালো কথা। সিলেক্ট করলাম, করার পরে আমার এই যে সাইটটা দেখাচ্ছে, এই যে সাইটের নাম পেট ওয়ার্ল্ড বিডি, আর সাইটের নেম দেখাচ্ছে সেটা ওয়ার্ডপ্রেস, এই সব কিছু চেক করে নিতে বলতেছে। আমি কোন প্ল্যানটা নিব বলতেছে, প্ল্যান চুজ করো, আমি ফ্রি প্ল্যান নিব, ফ্রি চুজ করলাম। দেন হচ্ছে এই যে আমার লগ ইন আছে, আমি যে মেল দিয়ে দেখাচ্ছে তুমি এই মেল দিয়ে লগ ইন আছো, এটার সাথে অ্যাড করবা, হ্যাঁ এটার সাথে আমি অ্যাড করব। এই মেলটা দিয়ে আমি সাইন আপ করেছিলাম ওখানে, ওইটা দিয়ে আমি এখানে ওটার সাথে এটা কানেক্ট করব। সো দেখেন এখানে রেড মার্ক হয়ে আছে নাইট্রো প্যাক ইজ ডিসকানেক্টেড দেখানো, তাই না? নাইট্রো প্যাক ইজ ডিসকানেক্টেড দেখানো। তো এখন এটা কি বলতেছে, মেল যদি মিস চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এটা মেল চেঞ্জ করলে সুইচ করার অপশন আছে, চেঞ্জ করতে পারবেন। এটা সময় নেবে, কোনো ক্লিক করার দরকার নাই, সে 6 সেকেন্ডস আমাকে ওই পেজে রেখেছিল। দেন এখন বলতেছে অল সেট, এখন নাইট্রো প্যাকটা কি দেখাচ্ছে দেখেন তো, গ্রিন মার্ক গ্রিন। হয়ে গেছে। এখন কিন্তু আর আপনাকে বলছে না যে এটা ডিসকানেক্টেড। এবং দেখেন এখানে একটা নাইট্রো প্যাকের একটা ড্যাশবোর্ড চলে আসছে, এই যে একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কোনো সেটিংস তেমন করার দরকার নাই, ক্যাশ ওয়ার্ম আপটা অ্যানাবল রাখবেন এখানে, জাস্ট খালি ক্যাশ ওয়ার্ম আপটা অ্যানাবল রাখলেই হয়, আর সবকিছু ডিফল্টে কিন্তু সেট করাই আছে। ঠিক আছে, আমরা আছি ফ্রি প্ল্যানে, এটা দেখাচ্ছে প্ল্যানটা। ম্যাম ম্যাম এখানে এইচটিএমএল নামে একটা অপশন আছে, এই অপশনটা চালু করলে হবে কি? এইচটিএমএল কম্পোজিশন, এটা ম্যাম। বলতেছে আমাদের লাইক এসটিএমএল কোড দ্বারা কিন্তু কোনো কাজ করা হয় নাই। যদি হচ্ছে এসটিএমএল কোডের ব্যবহার থাকে ওয়েবসাইটে, সেই ধরনের কম্প্রেশন গুলা এখানে অ্যানাবল করা যাবে। ঠিক আছে, দেখেন এখানে প্রসেসিং এ আছে হচ্ছে 2টা পেজ দেখাচ্ছে ইন ব্যাকগ্রাউন্ডে, পেজ তো আমাদের তেমন নাই। আচ্ছা, এটাতে দেখি এখন কি অবস্থা হয়। বলতেছে নাইট্রো প্যাক ওপেন হচ্ছে আরেকটা উইন্ডোতে, এখানে ইউজ করো, ইউজ হিয়ারে ক্লিক করলাম। এখন কি হয়, বোতল বন্ধ করে দিছি। এখন এখানে দেখাচ্ছে যে দেখেন এটা খুব দ্রুত হলো নাকি। দেখেন বলতেছে টোটাল পেজ পেয়েছে তারা 14টা, এর মধ্যে বলতেছে যে অপটিমাইজ কমপ্লিট হয়েছে 13টাতে, আর আরেকটা আছে শিডিউলিং এ অপটিমাইজেশনের জন্য একটা, মানে ওইটা হয়ে যাবে যদি, মানে আমাদের ওয়েবসাইটে আসলে পেজ তেমন নেই, বাট শত শত হাজার হাজার পেজ থাকে, তাই না? এটা অনেকটা সময় নেয় অপটিমাইজ হতে। বাট দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে 13টা পেজ অপটিমাইজ হয়ে গেছে, আর একটা পেজ আছে ইন শিডিউলে, মানে এটা এখনই হয়ে যাবে, একটু পর রিফ্রেশ দিলে দেখা যাবে। আর অপটিমাইজেশন ফেল করছে কয়টা, কোনো কারণে যদি অপটিমাইজ করতে না পারে সেক্ষেত্রে এটা ফেলিং এর রিপোর্টে এটা দেখিয়ে থাকে। এটা যদি আমি একটু রিফ্রেশ করি, এখনো হয় না, এটা হয়ে যাবে। তাহলে এটা আরেকটা আমাদের কাজ করা দরকার ছিল। আপনারা আমাদের ওয়েবসাইটে আসলে তেমন অ্যাক্টিভিটি হয় না, ভিজিটর আসবে অ্যাক্টিভিটি হবে। তারপরে পেজ স্পিড ইনসাইটটা মনে আছে ওটার টুলটার কথা, অডিটে দেখেছিলাম, মনে আছে পেজ স্পিড ইনসাইট? এখানে হুম, এসে আপনারা দেখবেন যে আপনাদের কি কি দেখায়, আপনার পারফরমেন্সটা কেমন দেখায়। মোবাইল থেকে আর ডেস্কটপ থেকে দুই ধরনের দুটো পারফরমেন্স দেখাবে। আমি বলেছিলাম এখানে অনেক ছোটখাটো বিষয় আসবে, এগুলো হচ্ছে আমরা টুলস এর থ্রুতে ফিক্স করে নিব, এগুলো আমাদের ম্যানুয়ালি তেমন ওগুলো নিয়ে কাজ করতে হয় না। তো সেক্ষেত্রে এখানে আপনারা আগে চেক করে নেবেন কি আসে ডেটাটা, তথ্যটা মোবাইলে ডেস্কটপে, দেন নাইট্রো প্যাকটা এনেবল করবেন, এগেইন চেক করবেন। হ্যাঁ, হয়তো বা তেমন খুব বেশি চেঞ্জেস দেখা যাবে না, কারণ আমাদের ওয়েবসাইটটা তো আসলে অলমোস্ট ডেড বলতে গেলে, তাই না? কারণ তেমন অ্যাক্টিভিটি নেই, তেমন কিন্তু কোনো অ্যাক্টিভিটি নাই। এই যে দেখেন পারফরমেন্সটা এখানে দেখাচ্ছে 0 to 49 পর্যন্ত, এটা হচ্ছে রেড এর মার্কে, দেন 50 to 89 প্লাস হলে মিডিয়াম রেঞ্জ, এবং 90 প্লাস হলে সব থেকে ভালো, তাই না? তো এই এই বাকি বিষয়গুলা কিভাবে ফিক্স হবে, এই টোটাল স্কোরটা ইমপ্রুভ হয় কিভাবে? এই যে দেখেন এসইও স্কোর অনলি 66, কারণ এসইও প্র্যাকটিস তো নাই সবগুলা পেজ, এখানে তো অনেক পেজ দামি পেয়েছে আমার এখানে, তাই না? এই যে এখানে যতগুলা পোস্ট আছে আমার ওয়েবসাইটটাতে, আমি একটু অল পোস্টে যদি যাই, এখানে যে পোস্টগুলো আছে দেখেন কতগুলা পোস্ট, এগুলো তো ডামি পোস্ট। সেখানে এসইওর পারফরমেন্স সে কিভাবে কাউন্ট করবে? এখানে যে মিডিয়া ফাইলগুলো আছে, এই মিডিয়া ফাইলগুলো টোটালি তো হচ্ছে আপনার জাস্ট আপলোডেড উইদাউট অপটিমাইজেশন, তাই না? তো সেক্ষেত্রে এই যে এসি স্কোর 66, যখন এসি স্কোর 90 প্লাস হবে
এটার স্কোরও অনেকটা বেড়ে যাবে। আর পারফরমেন্স হচ্ছে ওই যে ওভারঅল পারফরমেন্স গুলা দেখে, এই জিনিসগুলো এমনিতে ফিক্স হয়ে যাবে, আমাদের এই প্লাগইনটাই ফিক্স করে দিবে, ঠিক আছে। বাট তার জন্য আমাদের এসইওর যে প্র্যাকটিস গুলা বা আরো যেই হচ্ছে আমাদের টেকনিক্যাল যেই বিষয়গুলোর কথা বলেছি সেগুলো ঠিকঠাক ওয়েতে রান থাকা লাগবে। এগুলো ঠিকঠাক ওয়েতে রান না করলে আপনার এই শুধু নাইট্রোপ্যাক আমাদেরকে হাওয়ায় উড়ায় দিবে এরকম কিছু না, যে আমাদের রকেটের গতিতে আমাদেরকে হচ্ছে টপে নিয়ে যাবে সেরকম কিছু না। আমাদের সকল এসইও প্র্যাকটিসটাই করতে হয় কিন্তু, ঠিক আছে। তো এটা গেল মোটামুটি আমাদের স্পিড অপটিমাইজেশনের একটা পার্ট। এখন চলে যাব হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোল সার্চ করেন, গুগল সার্চ কনসোল। সো গুগল সার্চ কনসোল টুলটা কার বোঝা যাচ্ছে? এটা গুগলেরই একটা টুল, দেখেন কেন নষ্ট হয়ে যাবে? যেহেতু লেখা আছে গুগল সার্চ কনসোল, তাহলে এটা কার টুল? এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট। সো এর সাথে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমাদের ওয়েবসাইটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা ভ্যালুয়েবল। লাইক এই প্যান্থিয়ন সাইট আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বাট আমাদের যে .com ডোমেন নিয়ে আমরা কাজ করব বা ক্লায়েন্টদের ওয়েবসাইট গুলো খুব গুরুত্বপূর্ণ, তাই না? সো এই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলোকে আপনি কি করবেন? গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলোকে আপনারা ইচ্ছা মতন জায়গায় ইন্টিগ্রেট করাতে পারবেন? সিকিউরিটি ইস্যু হতে পারে না? অবশ্যই হতে পারে, বাট এটা গুগলের প্রোডাক্ট, এখানে ইন্টিগ্রেট করলে কোনো ভয়ের কিছু নাই। গুগল সার্চ কনসোল টুল হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা অডিট সে মেক করে, বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ইন্টারনাল সকল ডেটা ইনফরমেশন সে আপনাকে প্রোভাইড করবে। মানে এরর প্লাস হচ্ছে যেগুলোতে এরর নাই, মানে পজিটিভ নেগেটিভ বোথ দেখাবে, প্লাস এখানে কিছু অ্যানালাইটিক রিপোর্টও দেখতে পাবেন। সার্চ কনসোলে কি হয়, কিছু অ্যানালাইটিক রিপোর্টও দেখা যায়, যে ওয়েবসাইটের ওভারঅল পারফরমেন্স এগুলো কিছু দেখা যায়, সেখানে গেলে দেখতে পাবেন। এখানে স্টার্ট নাও দিলে এখানে দেখেন এই এই মেইলের আন্ডারে আমাকে ডিরেক্ট এখানে নিয়ে আসছে, তাই না? বাট আপনাদের এরকম আসবে না, আপনাদেরটাতে আসবে। 1 মিনিট সময় নিচ্ছে, দাঁড়ান। কন্ট্রোল জিনিসটা কি মিস? হ্যাঁ, তো এই যে সার্চ কনসোলে আসার পর আমাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এটা কিন্তু দেখেন অন্য আরেকটা ওয়েবসাইটে আমি করে দেখিয়েছিলাম, সেগুলোতে নিয়ে আসছে। কন্ট্রোল জিনিসটা কি মিস? জি, কন্ট্রোল জিনিসটা কি? সার্চ কনসোল এই যে এটা গুগলের টুলের হ্যাঁ? নামই ওরা দিয়েছে, ও আচ্ছা গুগলের আচ্ছা নামটাই এভাবে দিয়েছে যে সার্চ কনসোল। আচ্ছা আচ্ছা ঠিক তো এখানে আসার পরে তো দেখেন যে আমি যদি চাই যে না আমি এই মেলের আন্ডারে দুটো ওয়েবসাইট আছে সার্চ কনসোলে ইন্টিগ্রেট করা, সো আমি মেলটা এখান থেকে চেঞ্জ করবো, সিম্পলি এখান থেকে সুইচ করে আপনি মেলটা আপনার পছন্দ মতন চেঞ্জ করে নিতে পারেন। অথবা আপনার যদি 20টা ওয়েবসাইটও থাকে, একটা সার্চ কনসোলের আন্ডারেই আপনি সব 20টা ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করাতে পারবেন। কিভাবে? এই যে এখানে যাবেন, অ্যাড প্রপার্টিতে যাবেন, এই যে অপশনটা আসছে, এখন আমি আমার এই পেট ওয়ার্ল্ডেরটা এখানে ইন করব। তো আমি যদি একটু ইনকগনিটো উইন্ডোতে যাই, সার্চ কনসোল, ইনকগনিটো উইন্ডোতে গেলে দেখবেন আপনাদের এরকম ভাবেই দেখাবে। এই যে এখানে সার্চ কনসোল টুলে যখন যাবেন, স্টার্ট নাও দিবেন। আচ্ছা, এখানে তো আবার ইনকগনিটোতে মেইল ওপেন হতে হবে, সরি, এটাতে না, অন্য আরেকটা ব্রাউজারে যাব যেখানে আমার সার্চ কনসোল হয়তো বা নেই। তো এখানে যখন স্টার্ট নাও দিব এই মেলের আন্ডারে, এই যে ডিরেক্ট এরকম পেজ আসছে, তাই না? এখানে দেখেন দুটো অপশন দেখাচ্ছে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। বাট যেহেতু আমার এই মেলের আন্ডারে হচ্ছে সার্চ কনসোল অ্যাকাউন্ট আরো মানে সার্চ কনসোল সাইন আপ করা আছে, দুটো ওয়েবসাইট ইন্টিগ্রেট করা আছে, দ্যাটস আমাকে ডিরেক্ট দেখাচ্ছে। তো এখান থেকে অ্যাড প্রপার্টিতে গেলে দেখেন সেম অপশনই আসছে, তাই না? এই যে এখানে যে অপশনটা আসছিল এই অপশনটা আসছে না? অপশনটা কিন্তু সেম আসছে। সো আপনাদের এরকম আসবে। তো আসলে কি করবেন, দুটো অপশন আছে, সহজ ওয়েতে আমরা যাব ইউআরএল প্রিফিক্স। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ওয়েবসাইটের ইউআরএলটা কি, এই যে .io পর্যন্ত কপি করলাম, পেস্ট করলাম, দেন কন্টিনিউ। বলতেছে ভেরিফাই করছে, আমাদের ওনারশিপটা ভেরিফাই করবে, ভেরিফাই হলে এখানে দেখাবে। তো এখন এখানে বলতেছে দুটো প্রসেস আছে এখানে, লাইক দুটো না অনেকগুলো প্রসেসই আছে, যেমন হচ্ছে এই প্রসেসে যেতে গেলে আমাদের
সি প্যানেলের অ্যাক্সেস লাগবে ক্লায়েন্টের। সো সি প্যানেল অ্যাক্সেস অনেক সময় দিতে চায় না, তো সেক্ষেত্রে ড্যাশবোর্ডের অ্যাক্সেস ইজিলি আমাদের কাছে থাকে। এই যে ড্যাশবোর্ডটা, এইটার অ্যাক্সেস আমাদের কাছে কিন্তু থাকে। সো কারণ এই ড্যাশবোর্ডে আমাদের অনেক এসইও কাজ করতে হয়, সো এই ড্যাশবোর্ডের সাথে আমরা ইন্টিগ্রেট করিয়ে দেবো কিভাবে, এই HTML ট্যাগের থ্রুতে। ডাউন অ্যারোতে ক্লিক করলেন, দেখেন এখানে বলতেছে এই যে কপি করো, এই যে লেখা আছে কপি দ্য মেটা ট্যাগ বিলো, নিচের মেটা ট্যাগটা কপি করো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইট হোম পেজ। সাইটের হোম পেজে ইট শুড গো ইন দ্য হেড সেকশন অ্যান্ড বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। মানে ওয়েবসাইটের হোম পেজে এটাকে আমাকে বসাতে হবে, যেটা হেড সেকশনের হেড সেকশন এবং বডি সেকশনের মাঝামাঝিতে থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে ভেরিফাইতে ক্লিক করো, স্টেপ বলে দিয়েছে কিন্তু। এই যে এটা কপি করলাম, সিম্পলি কপি করে এই কাজ অনেক সহজে প্লাগইন দিয়ে করা যায়। বাট এত সহজে না যে আমরা একটু জটিল পদ্ধতিতেই যাই, যেন প্লাগইনটার ইউজ না হয়। কপি করলাম, এটাও সহজ ওয়ে। আপনি যে প্রথমবার একটু জটিল মনে হতে পারে, বাট এটাও ইজি ওয়ে। তো এখন আমাকে চলে যেতে হবে এই ওয়েবসাইটের হোমের হেড সেকশন কোথায় আছে খুঁজে বের করতে হবে। এখানে চলে যাবেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। আচ্ছা, এখানে বলতেছে যে এই মানে জায়গা সম্পর্কে তুমি কি এটা সম্পর্কে জানো কিনা, কারণ এখানে যেই আমাদের কোড করা আছে, এখানে যদি কোনো আপনি ভুল করেন, আই আন্ডারস্ট্যান্ড দিলাম, কোনো ভুল হলে ওয়েবসাইটের স্ট্রাকচারে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে বললাম যে এটা একটু জটিল প্রসেস। তো আপনারা এই যে এখন শিখে যাবেন, তাহলে আর ফিউচারে প্রবলেম হবে না। যেমন এখানে হেডার ডট পিএইচপি কোথায় আছে খুঁজে বের করবেন। এই যে হেডার ডট পিএইচপি, এটাকে আগে খুঁজে বের করতে হবে। হেডার ডট পিএইচপি ফাইলে আসার পরে এই যে এখানে হেড সেকশন কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। হেড সেকশনটা কোথায় আছে? আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, আমি নিজে একটু কনফিউশনে পড়ে গেছি। বলতেছে হেড সেকশন এবং বডি সেকশনের মাঝখানে, তাহলে এই যে দেখেন হেড দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে হেড, আপনাদের চোখে নাও খুঁজে পেতে পারেন। Ctrl+F দিয়ে খুঁজে বের করবেন, HEAD, হেড লেখে। Ctrl+F দিয়ে হেড লেখে খোঁজেন, দেখেন হেড সেকশন কোথায় আছে। এই যে এখানে একটা হেড সেকশন আছে। এখন যে কোনো কোড শুরু হয় এই যে এই সাইন দিয়ে, এই যে এই ব্র্যাকেটটা দিয়ে যে কোনো ট্যাগের স্টার্টিং হয়, বাট এটা ক্লোজিং হবে কি দিয়ে, এটার আগে স্ল্যাশ থাকবে, বাট এখানে কোনো ক্লোজিং দেখতেছি না, তাহলে এটা আমার মেইন হেড সেকশন না। চলে গেল কেন? তারপর আরেকটা হেড সেকশন আছে, এই যে দেখেন হেড সেকশনটা আপনার যেই স্টার্টিং সাইন দেখতে পাচ্ছেন, যে ব্র্যাকেটটা দেওয়া আছে এটা স্টার্টিং সাইন, আর এই যে স্ল্যাশ দিয়ে হেডের আগে এটা ক্লোজ করেছে হেডটা, এখানে হেডটা ক্লোজ করেছে। এখন ওরা বলতেছে কি বলতেছে আরেকটু দেখে আসি, বলতেছে ইট শুড গো ইন দা হেড সেকশন। বলতেছে এই যে হেড সেকশন, ক্লোজিং কিন্তু বলে নাই, এটা হেড সেকশনে যাবে এবং বিফোর দা ফার্স্ট বডি সেকশন, এটা এই হেড সেকশনে যেতে বলতেছে, এবং যেটা হবে এই বডি সেকশন যেটা এইটার আগে। তাহলে আমি এখানেই আমি এই ঠিক আছে সেখানে হেডের নিচে একটা হেডও আছে, জি, হেডও আছে, বডিও আছে এখানে, হ্যাঁ, তো দুইটাই তো এখানে দেখা যাবে। হেডে আমি এন্টার দিলাম, দেন দেখেন এখানে কার্সরটা চলে আসছে, তাই না? কার্সরটা দেখেন লাফাচ্ছে কিন্তু। দেখুন এখন আমি Ctrl+V দিয়ে ওই যে পেস্ট করে দিলাম এই যে ট্যাগটা, দেখেন গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্টের ট্যাগ, এই ট্যাগটা গুগল তৈরি করে দিয়েছে আপনাকে। আপনি এখানে কি করবেন, ট্যাগটা ইনপুট করার পরে আপডেট ফাইল দিবেন, ফাইলটাকে আপনি আপডেট করলেন, দ্যাটস ফাইন। এখন এখানে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে, যদি ভুল হয় দেখাবে এরর, আদারওয়াইজ দেখাবে আপনার গ্রিন মার্ক চলে আসবে। এই যে দেখেন ওনারশিপ ভেরিফাইড। সো আপনি যদি রাইট প্লেসে যদি না দিতে পারেন ট্যাগটা, তাহলে এখানে এরর আসতে পারে। সো একদম আমি কোথায় দিয়েছি, হেডার ডট পিএসপি তে এসে এই যে হেড সেকশনের নিচে একটা এন্টার দিয়েছি, এই যে হেডের নিচে একটা এন্টার দিয়ে এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের মেটা পিক্সেল ট্যাগটাও তো এখানে সেট করেছিলাম মনে হয়। পিক্সেলের, আচ্ছা না সরি, পিক্সেল আমরা ট্যাগের থ্রুতে তো করি নাই, সরি, পিক্সেলটা আমরা প্লাগইনের থ্রুতে করেছি, তাই না? পিক্সেলের কোড ট্যাগও হচ্ছে এভাবে নিয়ে আসা যায়। আচ্ছা, তাহলে দেখেন এখন ওনারশিপ ভেরিফাইড, এখন বলতেছে গো টু প্রপার্টি, ভালো কথা। এখন দেখেন প্রপার্টি পুরা ফাঁকা, আর এই যে ডাউন অ্যারোতে ক্লিক করলে অন্যান্য প্রপার্টি গুলো দেখাবে। এখন আমি আছি কোন প্রপার্টিতে, এই যে পেট ওয়ার্ল্ড দেখাচ্ছি, পেট ওয়ার্ল্ডে আমি আছি, কই এই যে পেট ওয়ার্ল্ডে আছি, এই যে নামটা দেখাচ্ছে।
তো এখানকার ইন্টারফেস গুলোর সাথে এখন আমরা একটু পরিচিত হব, যেখানে কোথায় কি আছে মূলত। এই যে ওভারভিউ, আমি বললাম না যে এখানে আমাদের কিছু অ্যানালাইটিক রিপোর্ট দেবে তারা, বলেছিলাম না যে কিছু অ্যানালাইটিক রিপোর্ট দেয়। এই যে ওভারভিউতে এসে আপনি এই অ্যানালাইটিক রিপোর্ট গুলা দেখতে পাবেন। এখানে পারফরমেন্স ইন্ডেক্স হয়েছে কি কি, টোটাল এক্সপিরিয়েন্স, ইউজারদের ডেটা, এই ধরনের বিভিন্ন একটা ওভারঅল ডেটা আপনাকে দেখাবে। হ্যাঁ, একটা রিপোর্ট দেখাবে অ্যানালাইটিকের মতন, বাট গুগলের কিন্তু আলাদা অ্যানালাইটিক অপশন আছে, গুগল অ্যানালাইটিক্স, সেটাও আমরা শিখবো। সেখানে গেলে আপনার ওয়েবসাইটে ভিজিটরদের A to Z ডেটা আপনাকে দেখাবে, বাট এখানে ওভারঅল ওয়েবসাইটের পেজগুলার পারফরমেন্সের একটা ডেটা দেখায়। ঠিক আছে, তো এটা ব্লাঙ্ক থাকবে স্বাভাবিকভাবে। দেন পারফরমেন্সে হচ্ছে ওই যে সাইট রিলেটেড তথ্য থাকবে। হ্যাঁ, কোন পেজে কোন কান্ট্রি থেকে মানুষজন আসছে, কোন ডিভাইস থেকে আসছে, হ্যাঁ এই বিষয়গুলো, কোন ডেটে আসছে, কেমন ছিল, কয়টা ক্লিক ছিল, কয়টা ইমপ্রেশন ছিল, এই তথ্যগুলা পারফরমেন্সে দেখায়। আবার এখানে আপনি টাইম ফিল্টারিং করতে পারবেন, 3 মান্থস দেখাচ্ছে, আপনি চাইলে আরো ফিল্টার করতে পারবেন। আসলে এগুলো তথ্যগুলো কখন পাবো? যখন ওয়েবসাইট টোটালি রান হয়ে যাবে, গুগলে চলবে, রানিং থাকবে এবং পেজের ভিজিটর আসা যাওয়া করবে, তখন এই তথ্যগুলো আসবে। ম্যাম, এই কোডগুলো না বসালে ওয়েবসাইট অপূর্ণ থেকে যাবে না? হ্যাঁ, কি বললেন আপু? ম্যাম, কোডগুলো না বসালে ওয়েবসাইটটা অপূর্ণ থেকে যাবে? ওয়েবসাইট অপূর্ণ হবে না, আপনার সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশনটা হবে না। মানে একটা কানেকশন ঘটিয়ে দিলাম আমরা ওয়েবসাইটের সাথে সার্চ কনসোলের, এই কানেকশনটা হবে না। যদি কানেকশনটা না হয়, না ঘটাতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে গোপন তথ্য বা ইন্টারনাল ডেটা, এটা এই সার্চ কনসোল কিভাবে দেখাবে বলেন? কিভাবে দেখাবে? দেখাতে পারবে না। দেন ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনে যে আমরা আমার ওয়েবসাইটে আমি একটা পেজ নিয়ে আসি, এই যে পেজটা, এটা ইউআরএল ইন্সপেকশন একটু দিয়ে দেখি এটা কি অবস্থায় আছে। হ্যাঁ, আমার এই পেজের স্ট্যাটাসটা আমি দেখতে চাচ্ছি। ইউআরএল ইন্সপেকশনে দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে ইউআরএল ইজ নট অন গুগল, গুগলে নাই। আবার যদি গুগলে থাকতো, দ্য ইউআরএল ইজ অন গুগল দেখাতো, গুগলে আছে, বা কোনো কি ইস্যু আছে সেটা এখানে দেখাতো স্পেসিফিক পেজের ক্ষেত্রে। তো এখন যেহেতু এটা গুগলে নাই, এই যে এখান থেকে আপনি ডিরেক্ট রিকোয়েস্ট করে দিতে পারবেন যে ভাই গুগল, তোমাকে আমি রিকোয়েস্ট করছি ফর ইন্ডেক্সিং, আমার এই পেজটাকে তুমি ইন্ডেক্স করো। এখান থেকে জাস্ট এক ক্লিকে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে সিঙ্গেল পেজ রিকোয়েস্টের ক্ষেত্রে। বাট যখন ওভারঅল সাইটটা আমার কমপ্লিট হবে, তখন আমি এই সাইট ম্যাপের থ্রুতে আমি রিকোয়েস্ট পাঠাবো। এই যে সাইট ম্যাপস দেখছেন, এইটা থ্রুতে গুগলকে রিকোয়েস্ট পাঠাবো। কিভাবে? এটা হচ্ছে অনেকগুলা ওয়ে আছে। সহজ ওয়ে হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথে চলে যাব আমরা। র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে যাই। আচ্ছা সরি, ড্যাশবোর্ডে যেতে হবে না, র্যাঙ্ক ম্যাথে নিচে দেখেন সাইট ম্যাপ সেটিংস দেখাচ্ছে। সাইট ম্যাপ সেটিংসে আসার পরে এই যে দেখেন বলতেছে ইওর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হিয়ার। আমার সাইট ম্যাপের ইন্ডেক্স বা তথ্য এখানে আছে। এটা নিউ ট্যাবে ওপেন করি, কি আছে এখানে দেখি তো। এই যে তথ্যগুলা, হ্যাঁ এই যে এর মধ্যে ওই যে আপনার যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলা ইনপুট আছে, এগুলোর মধ্যে এই তথ্যগুলা সে তৈরি করেছে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। এখন আমাকে সাইট ম্যাপটা এখানে ক্রিয়েট হয়ে আছে। এখন এই সাইট ম্যাপ সাবমিট কিভাবে করতে হয় দেখেন, বলতেছে একটা নতুন সাইট ম্যাপ ক্রিয়েট করো। ভালো কথা, ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে এখানে কি দিতে হবে আমাকে? বলতেছে তোমার ওয়েবসাইটের ইউআরএল এখানে দেওয়া আছে, লাইক পেট ওয়ার্ল্ড বিডি স্ল্যাশ দিয়ে এখানে তোমাকে এন্টার করতে হবে সাইট ম্যাপের ইউআরএলটা। সাইট ম্যাপের ইউআরএল কোনটা একটু দেখে দেখেন তো, বুঝতে পারেন কিনা। এখানে আমার ওয়েবসাইট কোন পর্যন্ত আছে বলেন তো? এই যে দেখেন https থেকে .io পর্যন্ত আমার ওয়েবসাইট, তাই না? তারপরে যে এক্সটেনশনটুকু আছে এই যে এতটুকু, এটা হচ্ছে আমার সাইট ম্যাপের ইউআরএল।
বুঝতে পেরেছেন? জি কারণ ম্যাম। এটা তো আমার সাইটের ইউআরএল, আর জি সাইট মিস। ম্যাপের ইউআরএল এইটা sitemap_index.xml। এইটাকে কপি করে বলতেছে এখানে এন্টার করতে। এই যে মেইন ডোম সাইট তো আছে এখানে দেওয়া, স্ল্যাশ দিয়ে এই যে এটা আমার সাইট ম্যাপের ইউআরএল। দেন এটা আমরা সাবমিট করে দেব। সাবমিট ইন সাইট ম্যাপ। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তাই না? তো এটা অ্যাক্টিভ হতে, স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভ হবে, সময় নেয়। অ্যাক্টিভ হতে সময় নেয়। তো আমাদের এটাতে কি হবে জানি না, রেজাল্ট নাও হতে পারে, কারণ সাইটটা এলোমেলো অবস্থায়, ভাঙাচোরা অবস্থায় আছে। এটা তো গুগল ক্রল করলে বুঝতে পারবে তার কাছে সাবমিট ঠিকই করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার 1 থেকে 2 দিন সময় নিতে পারে, অ্যাক্টিভ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আর দ্রুত সময়ের মধ্যেও অ্যাক্টিভ হয়ে যেতে পারে। ওকে, ডান। তো এখন সাইট ম্যাপ সাবমিট করলাম, গুগল ক্রল করলো, করে এগুলা সবকিছু সে ক্রল করে নিল, করে একটা ইন্ডেক্স করলো। এখন আমার হঠাৎ 6 মাস পরে মনে হলো যে আমি এই যে ব্লগটা লিখছিলাম টপ টিপস ফর হেলদি ক্যাট নিয়ে, সো টপ 5 টিপস না, 5টা টিপস। তো এখন আমার এখানে আর কিছু টিপস বাড়াইতে হবে। আমি এখানে 8 টিপস দিব। 8 টিপস দিলে এই কন্টেন্টে আরো আমার টেক্সট অ্যাড হলো, তাই না? এখানে 5টা টিপস ছিল, এখন এখানে 8, 9, 10, 5-এর পর 6, 7, 8, আরো 3টা টিপস অ্যাড হবে, কিওয়ার্ড ইনপুট হবে, ছবি অ্যাড হবে। তো এই যে সাইটের ব্লগটাকে যে আমি আবার চেঞ্জ করলাম, এই যে ব্লগটাকে আবার আমি কি করলাম, এডিট করলাম। তো এই তথ্য তো গুগলের কাছে নাই। গুগল তো জানে না যে আমার এই ব্লগটাকে আবার এডিট করা হয়েছে। সে তো আগের তথ্যগুলা নিয়ে সে বসে আছে। সো নতুন তথ্যগুলা যে অ্যাড করলাম, সেটা গুগলকে কিভাবে জানাবো বা গুগল কিভাবে বুঝবে? একটা সিঙ্গেল পেজের জন্য কি আমি আবার সাইট ম্যাপ ক্রিয়েট করব, আবার সাইট ম্যাপ সাবমিট করব একটা পেজের জন্য? করব না। না। তখন আমি চলে যাব ইউআরএল ইন্সপেকশনে। এখানে এসে ওই ব্লগের লিঙ্কটাকে তখন আমি আবার দিব। লিঙ্কটা কই ব্লগের? এই যে এটা হচ্ছে ব্লগের লিঙ্কটা, তাই না? তখন এসে এখানে আবার কি করব, সিঙ্গেল পেজকে ইউআরএল ইন্সপেকশনে এসে সিঙ্গেল পেজকে, যেখান থেকে যে বললাম না যে আমাদের যদি ইয়া না থাকে, ইন্ডেক্স না থাকে বা ক্রল না করে থাকে, এখান থেকে রিকোয়েস্ট করব। যখন এই পেজটাকে আমি এডিট করার পরে আবার রিকোয়েস্ট করব, তখন গুগল বুঝতে পারবে যে হ্যাঁ ওর পেজে কিছু চেঞ্জ করেছে, সে সে চেঞ্জ করেছে, সেই নতুন আপ টু ডেট তথ্যগুলা সে এখানে অ্যাড করাতে চাচ্ছে, নতুন আপডেটেড তথ্যগুলা সেখানে অ্যাড করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই সে আবার রিকোয়েস্ট করেছে তার এই সিঙ্গেল পেজটাকে। বিষয়টা বুঝতে পারছেন না জটিল মনে হচ্ছে? বুঝতে পারছি ম্যাম। ওকে, গ্রেট। আরো দু একবার আর কি ভিডিওটা দেখলে ভিডিও, ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে। ভিডিও দেখতে হবে, এটা ভিডিও না দেখলে হবে না। দেন পেজেস। পেজেসে কি থাকে? পেজেসে অনেক কিছু থাকে। এই না, আমার তো পুরা ফাঁকা। এটা এই সেকশনটাই আমাদের খেলা। আমরা যখন টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব, তখন এই সেকশনটাতে এসে ক্লায়েন্ট বলবে যে আমার সার্চ কনসোলে কি কি ইস্যু আছে সেটা তুমি আমাকে ফিক্স করে দাও। তো আমরা যে দেখেছিলাম যে ওই উবার সাজেস্টের মাধ্যমে আমরা বেশ বিভিন্ন এসইও ইস্যু করে আপনার অডিট করেছিলাম। সেখানে অন অন পেজ টেকনিক্যাল অনেক ধরনের ইস্যু আসছে। সো লাইক আমাকে অনলি হায়ার করা হলো টেকনিক্যাল এসইও ইস্যু ফিক্স করার জন্য। এই যে যে ইস্যুগুলাই যে এখানে বলছিলাম, ফিক্সিং ক্রলিং এরর গুলা, ক্রলিং রিলেটেড যেসব এরর আছে এগুলা ফিক্স করব। এই এরর পাবো কই? এখানে পাবো। এটা টোটাল ব্ল্যাঙ্ক, সমস্যা নাই, আপনাদের জন্য শিট রেডি আছে। আমার ক্লায়েন্টের ইন্টারফেস থেকে নিয়ে ওখানে অনেক এরর আছে। এটা আজকে এগুলো আলোচনা করলে মাথার উপর দিয়ে যাবে সব। তা আগামী ক্লাসে এটা দেখবো যে এই সার্চ কনসোল পেজে এসে যে এরর গুলা দেখাবে এখানে, বা ইন্ডেক্স হয়েছে কয়টা পেজে এটা দেখাবে, কয়টা পেজ ইন্ডেক্স হয় নাই সেটা দেখাবে, কেন ইন্ডেক্স হয় নাই সেটা কজও দেয়া থাকবে। দেন সে কজ বুঝে বুঝে আমাদেরকে ওগুলা ফিক্স করতে হবে। সো এখানে আমরা যাব, কাজ করব। এটা আগামীকাল, এটা আজকে আমি আলোচনাই করব না ওইটা নিয়ে। আর রিমুভালসের কাজ সহজ। কোনো পেজ যদি রিমুভ করতে চান, তখন এখান থেকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। এই যে নিউ রিকোয়েস্ট, আপনার পেজের ইউআরএল দিবেন,
দেন হচ্ছে রিমুভ দ্য ইউআরএল অনলি, নেক্সট সাবমিট রিকোয়েস্ট। এই যে ক্লিক করলাম, এটা কি কোনটা দিছি, ব্লগের পেজটা না? আহ, এই যে এটা হচ্ছে টেম্পোরারি রিমুভড হয়, পার্মানেন্টলি না। সো পার্মানেন্টলি রিমুভ করার বেস্ট ওয়ে কোনটা? আমি ওয়েবসাইট থেকে যে ডিলিট করে দেবো টোটালি। পার্মানেন্টলি ডিলিট করে কি মিস কোনো এই প্রয়োজন যে আছে? এটা তো ওই যে মানে ওয়েবসাইটে যদি পুরো আমার না প্রয়োজন হয়, মানে গুগল ওই পেজটাকে ব্লক রাখবে, সোজা কথা। আমি এখান থেকে ট্র্যাশ করে ডিলিট করে ফেলাই দেবো, ঠিক আছে? এবং এখান থেকে অনেক সময় রিমুভাল রিকোয়েস্ট হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক ধরনের পেজ ক্রিয়েট হয়ে আছে, বাট সেই পেজের আমরা কোনো হদিশ নাও পাইতে পারি খুঁজে, তখন এখান থেকে রিমুভাল দেব। দ্যাটস ইট। মানে মিস ব্যাপারটা হলো এই যে গুগল সার্চ কনসোলের যে ব্যাপারটা, আমরা এই ওয়েবসাইটের সম্বন্ধে যত প্রকার ইনফরমেশন আছে এটা গুগলকে আমরা জানানোর জন্য আমরা এই যে সার্চ কনসোলের এটা ক্রিয়েট করে এটা মানে না, কানেক্ট করে দিই, তাই সবকিছু তো? জানাবো কি কি আছে, এটা রিকোয়েস্ট করব এক্সএমএল সাইট ম্যাপের মাধ্যমে। আর সার্চ কনসোলটা হচ্ছে আমার ওয়েবসাইটের প্রত্যেক পেজকে সে অডিট করবে, পেজের পারফরমেন্স দেখাবে, পেজগুলার পারফরমেন্স দেখাবে, কোন পেজের কি অবস্থা সেই তথ্যগুলা দিবে, ঠিক আছে? ইন্টারনাল ডেটাগুলো দিবে। এখন এটা যে এক্সএমএল, হুম, বলেন। এটা যে কেউ দেখতে পারবে, যে কেউ দেখতে তাই পাবে না? না তো, এটা অ্যাক্সেস যার আছে অনলি সে দেখতে পাবে। আচ্ছা, সার্চ আচ্ছা, দিবে, ম্যাম, ওইটার মাধ্যমে সার্চ দেখতে কনসোলের পারবে। কিরকম হবে একটু? জি মাকসুর আপু কি বলছেন? এই ট্যাগটার নামটা কি হবে বুঝতে পারতেছি না যে। কোনটা কোনটা? গুগল সার্চ কনসোল, সরি, আপনার গুগল সার্চ কনসোল প্লাস দিয়ে গুগল সার্চ কনসোল যেটা, ট্যাগের পরে প্লাস দিয়ে আছে ট্যাগ, উচ্চারণটা কি হবে বুঝতেছি না যে। গুগল সার্চ কনসোল, আর এই পাশেরটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, মানে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর আগেরটা কি, এই ট্যাগের আগেরটা কি উচ্চারণ? এইটা এটা এইটা 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 এইটা। এটা ক্যানোনিক্যাল ট্যাগ, এটাতে তো যাই না এখনো, যখন যাব তখন দেখাবো, এটা আলোচনা করিনি আজকে। আচ্ছা, ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। এখন সাইট ম্যাপের কাজ যা ছিল তার বিপরীত কাজ হচ্ছে রোবটস ডট টিএক্সটি ফাইলের। সাইট ম্যাপে বলছি যে আমার এই এই পেজ আছে, তুমি আমার এই এই পেজ তুমি ইন্ডেক্স করাও, সোজা কথা। আবার আমাদের এমন কিছু পেজ আছে, কিছু আমাদের সিক্রেট পেজ থাকতে পারে, সেগুলো গুগলকে বলবো খবরদার আমাদের এই পেজে তুমি আসবা না, এগুলো ইন্ডেক্স করবা না, এগুলো তুমি ক্রলিংই করবা না। সেটা আমরা রোবটস ডট টিএক্সটির মাধ্যমে জানিয়ে দেব। তার মানে বিপরীত কাজ। তো এরকম অনেক পেজ আছে না আমাদের, যে আমি চাই না গুগল ক্রল করুক বা ইন্ডেক্স করুক, লাইক আমার ওয়েবসাইটে যে লগ ইন পেজটা, হ্যাঁ, আমার pantheon.io/wp admin /wp admin লিখে যখন আমি সার্চ করলাম, তখন এখানে কি হলো, এই যে পেজটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লগ ইন হওয়ার পেজ। সো এই পেজ কেন গুগল ক্রল করবে, বা গুগলের এই পেজে কোনো কাজ আছে? এটা কি আমি র্যাঙ্ক করাবো? সো এরকম অনেক সিক্রেট পেজ থাকতে পারে, ডাব্লিউপি লগ ইন বা লগ ইন টাইপ পেজ, অনেক পেজ থাকতে পারে। বা বা এই পেট রিলেটেড এই ব্লগটাকে আমি চাইতেছি না যে গুগল, চাই যে গুগল এটা এটা হাইড থাকুক গুগলের কাছে, গুগলকে দেখাবো না। হ্যাঁ, এই পেজে আমি হচ্ছে ব্ল্যাক হ্যাটের বিভিন্ন ধরনের, মানে কি ইলিগাল কোনো মার্কেটিং করতেছি, সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার হবে, ইলিগাল মার্কেটিং করতেছি, গুগল যদি এটা দেখতে পারে ইলিগাল প্রোডাক্ট, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে পারে, গুগল আমাকে ব্যান করে দেবে, তাই না? তো ওটা যারা 2 নাম্বার চিন্তা করে তাদের ক্ষেত্রে, ওটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক পেজ থাকতে পারে যেগুলো আমরা চাই না গুগল আহ ব- সেগুলো গুগল ক্রল করুক, সেটা চায় না। সেটা কিভাবে আপনি অফ করবেন, সেটাও আপনি হচ্ছে র্যাঙ্ক ম্যাথের থ্রুতে করতে পারবেন। কই আমার ড্যাশবোর্ডে আসার পরে র্যাঙ্ক ম্যাথ, আসার পরে এই যে গেলাম ড্যাশবোর্ড, কই আছে রোবট ডট টিএক্সটি ফাইলটা? আচ্ছা, র্যাঙ্ক ম্যাথে আসার পর জেনারেল সেটিংসে থাকতে পারে। জেনারেল সেটিংসে আসার পরে এই যে এডিট রোবটস ডট টিএক্সটি, দেখেন এখানে ফরম্যাটটা দেয়া আছে কিভাবে গুগলকে ডিসঅ্যালাউ করতে হয় যে কোনো পেজ ইন্ডেক্স না করার জন্য। হ্যাঁ, এখানে কি আছে দেখেন,
দেখেন এখানে যেই ফরম্যাটটা দেওয়া আছে ইউজার এজেন্ট, মানে এটা এটা ইউজার এজেন্ট কে, আপনি আমি বা গুগলের কোনো কর্তৃপক্ষ, গুগলের কোনো এজেন্টকে বলছেন না, এটা হচ্ছে বটকে বলা হচ্ছে, রোবট গুলাকে বলা হচ্ছে। কোন রোবট? স্টার দিয়ে বোঝানো হচ্ছে অল রোবটকে, যত রোবট আছে যত বট আছে সবাইকে বোঝাচ্ছে স্টার দ্বারা। দেন এখানে ডিসঅ্যালো করা হয় ইউজুয়ালি কাকে? এই যে স্ল্যাশের মধ্যে ফালাবেন কাকে? ডাব্লিউপি অ্যাডমিনকে। ঠিক আছে, এটাকে আমরা রোবট স্ল্যাশের, জিনিসটা কি এখানে? জি এমনি রোবট না তো, এমনি রোবট না তো, এটা তো আমি রোবটের তো একটা মানে আছে, এই রোবটের মানেটা কি? এটা হচ্ছে যত ধরনের রোবট আছে, লাইক হচ্ছে গুগলের অনেক ধরনের বট থাকতে পারে না, আমরা তো জানি না কোন বট এই কাজটা কখন করবে। তো যত ধরনের বিশ্বের যত ধরনের বট আছে সকল বটকে আমরা বলছি, এটা এই কমান্ডটা দিচ্ছি সকল বটকে। সো এটা হতে পারে আপনার বিং এর বট হইতে পারে, আপনার ইয়াহুর বট হইতে পারে, তাই না? সো ইউজার এজেন্ট মানে হচ্ছে বটদেরকে বলছি, স্টার দেবো যাচ্ছে যত বট আছে সবাইকে। এখানে আমি ডিসঅ্যালো করব স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিনকে। আবার এখানে দেখেন সাইট ম্যাপ দিয়ে আমার সাইটটা স্ল্যাশ সাইট ম্যাপের যে টোটাল ইউআরএলটা, এইটাকে আবার কি করা আছে? অ্যালাউ করা আছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে মানে জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছে, এখানে কিছু নেই, এখানে আপনি যে লেখা শুরু করলে এগুলো সব চলে যাবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। সো আমি এখানে টাইপ করে আপনাদের দেখাচ্ছি, এরকম ইউজার এজেন্ট চলে গেছে না? এটা ইউজার এজেন্ট মানে তোমার অল বট, মানে অল বট বোঝাচ্ছি স্টার মার্ক দ্বারা, সকল বটদেরকে বলতেছি ডিজ অ্যালো, তাদেরকে আমি ডিজ অ্যালো করে দিলাম কোথায়? স্ল্যাশ আমার ডাব্লিউপি অ্যাডমিন পেজে, অ্যাডমিন পেজে আমি এখানে কি করলাম? তাদেরকে ডিসঅ্যালো করে দিলাম যে আমার এই পেজে তোমরা ডিসঅ্যালো। তারপরে এগেন হচ্ছে আমি ডিসঅ্যালো করলাম, লাইক আমার হচ্ছে এই যে পেট রিলেটেড যে পেজটা আছে, যে এই পেজটাকে যেন তারা আপাতত, এই পেজে আমার একটা সিক্রেট কিছু আছে, আমি এই পেজটা এখন চাচ্ছি না তারা এখন ইন্ডেক্স করুক বা তারা কোনো ভাবে ক্রল করতে পারুক। ক্রল না করতে পারলে তার ইন্ডেক্স করা মানে হয় না। দেন স্ল্যাশ দিয়ে আমি এই যে পেজটা দেখিয়ে দিলাম। যদি এরকম কখনো প্রয়োজন হয় তারপরে আবার আমি হচ্ছে কাকে কাকে দেখাবো, আরো কাকে কাকে দেখাতে পারি, আমার স্ল্যাশ দিয়ে কে আসতে পারে আরো, লাইক হচ্ছে আমি হচ্ছে লাইক আমি একটা ওয়েবসাইটের পুরো একটা ক্যাটাগরিকে, লাইক সার্ভিসেস নামে যে আমার ক্যাটাগরিটা আছে, হ্যাঁ এখানে স্ল্যাশ দিয়ে আমি সার্ভিসেস মানে পুরো একটা ক্যাটাগরি অফ পেজকে আমি কি করলাম? এখানে ডিসঅ্যালো করে দিলাম যে এই পেজটা গুগল কি করবে না? ক্রল করবে না। এখানে সার্ভিস মানে কিন্তু আপনার ওয়েবসাইটের পেজকে সে বুঝবে না, সে কিন্তু বুঝবে যেটা আমারই ওয়েবসাইটের পেজকে আমি এখানে ডিসঅ্যালাউ করছি। তো এইভাবে যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে ডিসঅ্যালাউ করতে পারি, সেভ চেঞ্জেস করে দিতে হবে। সো এটাই হচ্ছে রোবটস ডট টিএক্সটি ফাইলের কাজ। এখন আপনাদের এখান থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার আছে, অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে এই সার্চ কনসোলটা হচ্ছে আপনারা সেট আপ করবেন, সেট আপ করে এইটার স্ক্রিনশটটা দিবেন, স্ক্রিনশটের ইউআরএলটা দিবেন, এটা একটা কাজ। আর হচ্ছে নাইট্রো প্যাকটা ইন্টিগ্রেট করবেন, করে হচ্ছে চলে যাবেন হচ্ছে প্লাগইন, প্লাগইন কোথায়? প্লাগইন ইনস্টল প্লাগইন, এখানে আসার পরে এই যে নাইট্রো প্যাকেজ সেটিংসে যাবেন, সেটিংসে গেলে তো আপনার ড্যাশবোর্ড দেখাবে, এইটারও হচ্ছে ইউআরএলটা পুরাটা, এই যে এখানে অ্যাক্টিভ হয়েছে আমি যেন এটা দেখতে পারি, এই পুরাটার হচ্ছে আমাকে স্ক্রিনশটের ইউআরএল দিবেন। এই দুটো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এবং আজকে আরেকটা কাজ দেখাবো, আপনারা আরেকটা প্লাগইন অ্যাড করে আপনাদের ব্লগগুলো এডিট করা ট্রাই করবেন, সেটা হচ্ছে আপনার কি বলে, এই যে ক্লাসিক এডিটর চলে আসছে, উপরে আছে ক্লাসিক এডিটর, লেগে সার্চ করবেন। এই ক্লাসিক এডিটরটা কেন করব? এইটা এইটা ইউজ করলে আমাদের এই যে এডিটিং গুলা, মানে পেজের যে এডিটিং সেকশন গুলা, এগুলা চেঞ্জ হবে, পোস্টের এডিটিং ফরম্যাট চেঞ্জ হবে, এইভাবে আর আমরা এডিট করতে পারবো না। বাট অনেক এক্সট্রা ফিচার অ্যাড হবে, আমরা যে অনেকগুলা প্লাগইন অ্যাড করতেছি না, যেমন র্যাঙ্ক ম্যাথের জন্য অনেক ধরনের এক্সট্রা ফিচার এখানে চলে আসবে, যেখানে এই ফিচারগুলো আমাদের এই পেজ বিল্ডারে আমরা পাচ্ছি না। সো এই কারণে এটা আপনারা অ্যাড করে রাখবেন, এটার কাজ আমরা আগামী ক্লাসে দেখবো। ইনস্টল নাও, দেন অ্যাক্টিভ ক্লাসিক এডিটর। সো ক্লাসিক এডিটরটা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। এখন আমার এই এডিটেড পেজের একটু রিফ্রেশ দেই, দেখেন কি অবস্থা।
টোটালি চেঞ্জড, বাট কঠিন কিছু না। তো দেখেন এই জায়গাটায় টাইটেলটা দিতে হয়েছে। হ্যাঁ, ইমেজ দিতে গেলে আপনাকে এখানে লাইক আমি এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি। হ্যাঁ, আপনার হচ্ছে কোথায় এটা কেটে ডিলিট হচ্ছে না কেন, কেটে দিলাম। লাইক এখানে আমি ইমেজ অ্যাড করতে যাচ্ছি, এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে সিলেক্ট করে সেম ভাবে এসইও করে ইনসার্ট ইনটু পোস্ট, ইমেজ নিয়ে আসলাম পোস্টে। তারপরে হচ্ছে আমি বোল্ড করতে চাচ্ছি এই টেক্সটটুকু বোল্ড করতে যাচ্ছি, এখান থেকে বোল্ড করা যাবে। আচ্ছা 1 মিনিট, একটু জাস্ট 2 মিনিটস টাইম নিচ্ছি, একটু গুরুত্বপূর্ণ ফোন আসছে। আলবেনিয়া আপু কি সব বুঝতেছেন? না বুঝলে প্রশ্ন করেন। ওকে, হ্যাঁ ভাইয়া এটা শেষ করে নিচ্ছি, তারপর কোশ্চেন নিচ্ছি। এটা এখান থেকে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, এই যে বুলেট পয়েন্ট যে কাজগুলো করেছি এই যে এখানে করা যাবে, যে নাম্বার দেওয়া যাবে, এই যে কোর্স থাকলে এখানে অ্যাড করতে পারবেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। কোনো কিছু আমরা ব্যাকলিঙ্ক করতে চাইলে এই যে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা লিঙ্ক ইনসার্ট করলে এখানে হচ্ছে ব্যাকলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এই সকল কাজই করা যাবে, বাট এই পোস্টের শেষে এসইওর কাজগুলো করবেন এখানে। যেমন ডান পাশে ছিল না আমাদের এসইওর কাজগুলো, এই যে এডিট স্ন্যাপেট এখানে আছে, এখানে ফোকাসিং কিওয়ার্ড দেওয়ার অপশন দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এখানে বাকি এই যে এরর গুলো এখানে এই যে দেখাচ্ছে, বা যে এসইও বিষয়গুলো আছে এগুলো দেখাচ্ছে, তাই না। অনেকগুলা বিষয় চলে আসছে। এই যে এই অপশনগুলো আমার একটু দরকার ছিল, এই যে অ্যাডভান্স অপশন, স্কিমা, এই জিনিসগুলা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাথ অ্যাড করেছে এটা, ঠিক আছে। এই কারণে আমি এই ক্লাসিক্যাল বিল্ডারটা দেখালাম। আগের ভার্সনটা একটু ইজি আপনাদের কাছে হয়তো বা এটা থেকে লেগেছে, তো এই জন্য ওই ভার্সনে ছিলাম, ওই এডিটরেই আপনাদেরকে দেখিয়েছি, কমন এডিটর। আর মোস্ট অফ দ্য ক্লায়েন্টের এখানে ক্লাসিক্যাল এডিটরটা ইনপুট পাবেন, কারণ এই এডিটরে কাজ করার অনেক সুবিধা, অনেক বেনিফিটস আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো না। তো এই প্লাগইনটা অ্যাড করে রাখবেন। আর হোমওয়ার্ক থাকবে হচ্ছে নাইট্রো প্যাকে অ্যাক্টিভ করার পর সেটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট, গুগল সার্চ কনসোল অ্যাক্টিভ করার পর সেটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট, দ্যাটস ইট। ক্লিয়ার? এখন কোশ্চেন থাকলে করেন। এখন প্রশ্ন এখান হলো মিস, হুম, এই যে আপনি যে এই কাজগুলি নিচ্ছেন এগুলি তো সব ওই যে পিডিএফ ফর্মুলাতে আপনি আপনি কাজ নিচ্ছেন, আর যেগুলি দেখাচ্ছেন যে এটা মানে ওই যে আমি যেই টেস্ট গুলি দেখাচ্ছেন এটা তো একটার পর একটা এগুলো তো ওই পিডিএফ এর ইয়াতে, কোনটা পিডিএফ এ? মানে আপনার যে পেজ 1 2 3 যেগুলো দেখা, মানে যেগুলো আপনি নিয়ে আসেন আমাদেরকে দেখানোর জন্য, যে পেজ 1 2 3, তো এটা তো ওই যে পিডিএফ যে সিস্টেমটা ওইটার সিস্টেম অনুযায়ী। আমি বুঝিনি ভাই আপনার কোশ্চেন। আপনি কি আজকে ক্লাস থেকে কোশ্চেন করছেন না, না অন্য ক্লাসে চলে গেছেন? অন্য ক্লাসে চলে গেছে। অন্য ক্লাসে চলে গেলে হবে, আমি বলছি আজকের ভিতরে কি কোশ্চেন আছে সেটা না। আপনি তো পিডিএফ এ পড়ে আছেন, পিডিএফ এর চিন্তা এখন বাদ দিয়ে এখন এই যে এখন যে আমরা টেকনিক্যাল পার্ট গুলোতে যাচ্ছি এগুলো নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা বেশি করতে হবে, কারণ এখনকার বিষয়গুলো একটু আচ্ছা টেকনিক্যাল চলে আসবে, টেকনিক্যাল বিষয়গুলো চলে আসবে। সো এগুলো যদি না বুঝতে পারেন অনেক কিছু মিসিং থাকবে। এগুলোর সাথে আচ্ছা আমাদের মিস, গুগল অ্যাডস এর অনেক রিলেশন আছে। তাহলে এই যে লাইট থিমের যেটা, আর যেটা ওই যে এই প্লাগইনের যেটা, এটা কি প্রো আর ফ্রি আমি আছে যে আমরা যেটা ইউজ করতেছি এটা তো সব ফ্রি ইউজ করতেছি, আমরা যখন প্রো ইউজ করবো তখন তো আরো ভালো ভালো জিনিস পাবো। না, প্রো ইউজ করলে যেমন হচ্ছে সার্চ কনসোলে কোনো প্রো ফ্রি নাই, যা আছে তাই। নাইট্রো প্যাকের প্রো নিলে আপনি হচ্ছে এক্সট্রা সুবিধা পাবেন, যেমন এখানে বলতেছে যে আপনার 5,000 মানুষ যদি ভিউ করে সেইটার পর্যন্ত, মানে যত মানুষ ভিউ করবে তত বেশি কিন্তু ক্যাশ আপনার ফাইলের সাইজ বাড়তে থাকে। সো সে 5,000-এর বেশি যদি পার মান্থ ভিউ হয়
সেগুলো ফাইল সাইজ সে কি করতে পারবে না, কম্প্রেস করতে পারবে না, বা সে রিডিউস কিন্তু সে করতে পারবে না। তো এই যে পেজ ভিউয়ের সংখ্যা, তারপরে সিডিএন ব্র্যান্ড উইথ, এইসব জিনিসগুলা আরো এক্সটেন্ড হয়, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের আসলে ক্লায়েন্টকে আমাদের যে পারচেস করে কাজ করতে হবে, এটা এরকম কিছু না। ক্লায়েন্টরা নিজেরাই তাদের ওয়েবসাইটের সাথে এগুলা পারচেস করে নেয় তাদেরকে বললে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা ফ্রিটা দিয়ে যতটুকু যা যা করা যায় সেটাই দেখবো আপাতত, এর বেশি কিছু না। তো এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস ভিডিওটা মিনিমাম একবার না হলে 2বার দেখবেন, দেখে বিষয়গুলা জাস্ট খালি বোঝার চেষ্টা করবেন যে আমি বুঝেছি জিনিসগুলা, আমার মাথায় সেট হয়েছে। এখানে কিন্তু আজকে অনেকগুলা বিষয় আলোচনা হয়েছে, স্পিডের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সবগুলা বিষয় সম্পর্কে আলোচনা করেছি। সো আপনার মাথায় এটা সেট হয়ে যেতে হবে যে স্পিডের আন্ডারে, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের আন্ডারে কোন কোন বিষয় থাকতে হবে এবং কাজ করার সময় আমাকে কোন কোন বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। আর সার্চ কনসোলটা কেন আমি ইন্টিগ্রেট করাবো ওয়েবসাইটের সাথে সেই কজটাও জানতে হবে, সেটা আগামী ক্লাসে আরো ভালোভাবে ইন ডিটেল জানতে পারবেন। যে সার্চ কনসোলে আসলে আমাদের ওয়েব পেজগুলোকে সে অডিট করে দেয়, সেখানে ইস্যুগুলোকে আমরা ফিক্স করার জন্য সার্চ কনসোলটা আমরা ইন্টিগ্রেট করেছি, গুগলের একটা টুল। কিভাবে ইন্টিগ্রেট করলাম, খুবই ইজি প্রসেস, কোডের মাধ্যমে। অ্যান্ড দেন হচ্ছে সাইট ম্যাপটা কি করছে, সকল কন্টেন্টকে ইন্ডেক্স করতে রিকোয়েস্ট করছে, আর সে কিছু কিছু কন্টেন্টকে, কিছু কিছু পেজকে ইন্ডেক্স না করার জন্য রিকোয়েস্ট করছে। তো পার্থক্য এটাই, সে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করে, সে ইন্ডেক্স না করার জন্য রিকোয়েস্ট করে। তো দুটো প্রসেসে শিখেছি, এগুলা বাসা মিনিমাম 2 টাইমস ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কোশ্চেন থাকবে না বা প্রবলেম হবে না। নেক্সট এখন নেক্সট ক্লাসে কি এগুলির উপরে আবার আরেক ক্লাস নেবেন যেগুলি আজকে করালেন? জি জি, বুঝিনি। আমাদের যে নেক্সট ক্লাসটা হবে এটার মধ্যে কি এই যে রোবট টেক্সটের এটা, তারপরে আরো রোবটের কোনো যেগুলি, কাজ নাই, সার্চ কনসোলে কাজ আছে আগামী ক্লাসে। সার্চ কনসোল নিয়ে কাজ হবে আগামী ক্লাসে, সবাই অবশ্যই থাকবেন, এই ক্লাসগুলো মিস করবেন না। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2, Yes, ma'am. 3, প্রেজেন্ট ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস ম্যাম। 6, ইয়েস ম্যাম। 8, ম্যাম 8 ছিল। 10, Yes, ma'am. 11, 12, Yes, ma'am. 13, আচ্ছা আপু অসুস্থ জানিয়েছে, 16, দেখেন না কালকে দেখবে 2 দিন পর। বুঝি নাই, ছিলেন আপনার প্রেজেন্টে আছে তো। 16, 16 মিস 17, ছিল, মিস 18, তালহা তো ছিলেন মনে হয়, আপনি গত 2 ক্লাসে ছিলেন না তালহা? 22, ইয়েস ম্যাম। আচ্ছা এনারা কি একবারেই নাই নাকি বাকিরা? একবারেই অ্যাবসেন্ট মোটামুটি 3-4 জন। আচ্ছা মিস যাই হোক, ম্যাম এরপরে কি 18 পেজের আমাদের ম্যাম। 18 না, 18 দিয়েছি, 18 দিয়েছি। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমাদের হ্যাঁ। কি গুগল অ্যাপস এর কাজগুলো এরপরেই শুরু হবে? না না, এরপরে আরো অনেক কিছু আছে তো। এরপরে আমরা এই আরো দুটো ক্লাস বা আগামী ক্লাসে দেখি শেষ করা যায় কিনা, আগামী ক্লাসে সে চেষ্টা করব আপনার ইয়াটা শেষ করার জন্য, টেকনিক্যালটা। দেন আচ্ছা লোকাল এসইওর একটা ক্লাস হবে, ইমেল মার্কেটিং এর হবে, তারপরে অ্যাডস এর দিকে যাব আমরা, শেষের দিকে আছি অলমোস্ট বলতে গেলে। ইমেল মার্কেটিং হলো মানে একদম আমাদের 2/3 কমপ্লিট আমাদের কোর্সে বলতে গেলে। আচ্ছা, দেন হলো ওই যে গুগল অ্যাপস এর ক্লাস শুরু হ্যাঁ হবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি তাহলে। সবাই তাহলে ভিডিওটা খুব ভালোভাবে দেখেন, নাহলে কোশ্চেন আসবে না, কোশ্চেন উল্টাপাল্টা কোশ্চেন করবেন এখন কোশ্চেন করলে। ভিডিওটাকে দেখেন, দেখে ঠান্ডা মাথায় বুঝে কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখবেন, দেন আমাকে কোশ্চেন করবেন। প্র্যাকটিস করা লাগবে কিন্তু, সবাই একটু সময় বের করেন, বের করে প্র্যাকটিস করবেন বিষয়গুলো অবশ্যই। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।